Hello, everybody. Can you hear me? Yes, sir. Yes, sir. Anyone response, please? Yes, sir, we can hear you. Anyone? Can you hear me? Yes, sir, we can hear you. Yes, sir. শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, Yes, শুনতে sir. পাচ্ছি। শুনতে পাচ্ছি। Clear, sound clear? Yes, sir, Yes, sir. clear. Okay, very good. So, fine. So let us talk on the chapter 7. Lastly, we completed our chapter 5, and I have forwarded you the class materials also. We talked about introduction chapter with some concept. We talked about organizational and business structure. We learned about introduction to risk management and its component and had some practice also. So now we will actually focus on chapter 7, that is business finance, right? So what is finance? That is important, right? How is business finance? That is important. So now it is clearly understandable that business finance is actually the functional part of business, right? So it is absolutely a practical matter and operation of the business with sound financial health, right? So how is business financed? What does finance means? Finance আমরা দেখেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তিনটা পার্ট আমরা এর আগেও দেখেছি, রাইট? We'll try to link with our actual audit work, like আমরা কি দেখেছি, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন, ক্যাশ ফ্লো ফ্রম financing activities, cash flow from investment activities. So cash flow from, you will see, financing activities. What does it means? Cash flow from financing activities. Cash flow from financing activities is actually that part of the cash flow which is generated from purely business finance activities. Like you are doing a business, so how you will finance it, মানে how আপনি কিভাবে এই বিজনেসটাকে টাকা দিয়ে সাপোর্ট দিবেন, রাইট? বিজনেসের লাইফ, আমরা বলি যে লাইফ ব্লাড হচ্ছে কি মানি। মানি যত সার্কুলেট হবে বিজনেসে তত ফাংশনাল ওর অ্যাক্টিভিটিসটা তত বাড়বে, প্রফিটেবিলিটিটা তত বাড়বে, তাই তো? ওকে, তাহলে এইটার মূল যদি হয় ক্যাশ ফ্লো, এবং ক্যাশ ফ্লো বিজনেস রান করতে হলে ফাইন্যান্সিং বিজনেসের বিজনেসের ফাইন্যান্সিং ফাংশনটার প্রথম শুরু হয় যখন কোম্পানিটা রেজিস্টার্ড হয়। আমরা জানি রেজিস্ট্রেশন ইজ দ্য বার্থ সার্টিফিকেট, রাইট? তো রেজিস্ট্রেশন হওয়ার সময় আমি বলেছিলাম যে স্পন্সর শেয়ার হোল্ডাররা একটা কোম্পানির মূল ক্যাপিটালটা দিয়ে শুরু করে, তাই তো? তাহলে ওখান থেকে একটা ক্যাপিটাল আসে, দ্যাট ইজ অলসো এ সোর্স অফ ফাইন্যান্স। দ্যাট মিনস দ্যাট ইজ দ্য ইকুইটি ফাইন্যান্স, অর্থাৎ যারা শেয়ার কেনা, শেয়ারের মাধ্যমে ফাইন্যান্স, তাহলে ইকুইটি ফাইন্যান্স একটা সোর্স দেখলাম। আমরা দেখি এই ইকুইটি ফাইন্যান্সের মধ্যে কি কি থাকে। পেইড আপ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল থাকে না? পেইড আপ ক্যাপিটাল থাকে। আমরা পেইড আপ ক্যাপিটাল ছাড়া কি থাকে? রিটেন আর্নিংস থাকে। রিটেন আর্নিংস থাকে জেনারেল রিজার্ভ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড, দেন সে
স্ট্যাটিউটরি রিজার্ভ, অনেক কিছু থাকে। তার মানে আর 1 প্রিমিয়াম 2 3 4 5। হ্যাঁ, জি, কেউ কিছু বললেন? বললাম যে স্যার শেয়ার প্রিমিয়ামও তো মেবি থাকে। শেয়ার হতে পারে, শেয়ার প্রিমিয়াম। সো এই টোটাল পার্টটা হচ্ছে কি ইকুইটির পার্ট। তাহলে অলসো দিস ইজ পার্ট অফ ইকুইটি। এইটা যদি হয় তাহলে ওই ক্যাশ ফ্লোতে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের কোন পার্টটুকু আসবে পার্টিকুলার পিরিয়ডের মধ্যে, এই টোটাল ফাইন্যান্সিং সোর্স থেকে যে মুভমেন্ট হয় সেটা হচ্ছে ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এটা গেল ইকুইটি। এর বাইরে কি হতে পারে? লং টার্ম ফাইন্যান্সিং। হোয়াট ইজ লং টার্ম ফাইন্যান্সিং? আমরা শিখেছি যে যদি 12 মাসের বেশি হয় বা 3 বছরের ভিতর হয় তাহলে এটা মিডিয়াম টার্ম। 3 বছর বা সামটাইমস সাম রাইটার বলছে 5 বছর প্লাস যদি হয় তাহলে আমরা সেটাকে বলছি লং টার্ম ফাইন্যান্সিং। লং টার্ম ফাইন্যান্সিং এর কি হতে? লং টার্ম লোন, লং টার্ম লোন হতে পারে। প্রিফারেন্স শেয়ার, প্রিফারেন্স শেয়ার এগুলো কি? এগুলো সোর্স অফ ফাইন্যান্স, রাইট? তাহলে আমরা ইকুইটি ফাইন্যান্স শিখলাম, লং টার্ম ফাইন্যান্স শিখলাম, শর্ট টার্ম ফাইন্যান্স, মিডিয়াম টার্ম ফাইন্যান্স, এবং মানে শর্ট টার্ম ফাইন্যান্সকে কাকে বলবো? লেস দেন 12 মান্থ যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো শর্ট টার্ম ফাইন্যান্স। তাহলে দেখবেন শর্ট টার্ম ফাইন্যান্স এবং লং টার্ম ফাইন্যান্সের ভিতর মূল সেগ্রিগেশনটা হচ্ছে 12 মান্থ। 12 মান্থের নিচে হলে আমরা এটা শর্ট টার্ম ফাইন্যান্স বলি, এর বেশি হলে মিডিয়াম টার্ম, আর 5 বছরের বেশি হলে লং টার্ম, তাই তো? আচ্ছা, তাহলে একটা বিজনেস রান করতে হলে আমাদের যে ডিফারেন্ট সোর্স থেকে আমরা ফাইন্যান্সিং করি সেখান থেকে ইনফ্লো হয়, তাহলে কি এটার আউটফ্লো নাই? আউটফ্লো আছে। প্রতি বছর এই সমস্ত লোনের যে রিপেমেন্টগুলো হয়, কিংবা ইকুইটি ফাইন্যান্সিংয়ের যে পার্টটা আমরা ডিভিডেন্ড আকারে পেমেন্ট করছি, দ্যাট ইজ অলসো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। দ্যাট ইজ ক্যাশ আউটফ্লো। তো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস মিনস হচ্ছে বোথ ইনফ্লো অ্যান্ড আউটফ্লো। আন্ডারস্টুড? তাহলে বিজনেসে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে এই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসটা মূল কি বলছি? স্টার্ট, রান, এক্সপ্যান্ড এ বিজনেস। সোজা কথা, স্টার্ট যদি বলি, স্টার্ট ফাইন্যান্সিং কি? স্টার্টিং এর ফাইন্যান্সিং কোনটা? স্পন্সর শেয়ার হোল্ডাররা যে টাকাটা দেয়, ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, দ্যাট ইজ স্টার্টিং ফাইন্যান্স। রান, রান করতে হলে কি লাগে? শর্ট টার্ম লং টার্ম দুইটাই লাগে। লোন হতে পারে, শর্ট টার্ম রাইট ইস্যু হতে পারে, আইপিও হতে পারে, অনেক কিছু হতে পারে। বিজনেস এক্সপানশনের জন্য লং টার্ম ফাইন্যান্স হতে পারে, আবার লং টার্ম লোন হতে পারে, দেন আইপিও হতে পারে, কিংবা আপনার রিপিট আইপিও হতে পারে, বা আপনার রাইট ইস্যু হতে পারে। রাইট ইস্যু বুঝতে পারছেন কি? রাইট ইস্যু, রাইট শেয়ার। হ্যাঁ, রাইট ইস্যু মানে রাইট শেয়ার। অর্থাৎ বিজনেস ফাইন্যান্স ইন দ্য ফান্ডিং এ বিজনেস নিড ফর কমার্শিয়াল পারপাস। ইট ইজ দ্য মানি বিজনেস ওনার্স রিকোয়ার টু স্টার্ট, রান অ্যান্ড এক্সপান্ড দ্য বিজনেস। তার মানে মানি ইজ দ্য মেইন ফ্যাক্টর। আচ্ছা, তাহলে বিজনেস কিভাবে ফাইন্যান্সিং করা যেতে পারে? একটা হচ্ছে ডেট ফাইন্যান্স, আর একটা হচ্ছে ইকুইটি ফাইন্যান্স। একটু আগে যেটা দেখলাম, ডেট ফাইন্যান্সটা কি আর ইকুইটি ফাইন্যান্সটা কি? ইকুইটি ফাইন্যান্স আমরা দেখেছি যে ইকুইটির মধ্যে কত ধরনের কম্পোনেন্ট থাকে সেটা দেখলাম, অল আর ইকুইটি ফাইন্যান্সিং সোর্স। ডেট ফাইন্যান্সিং এর মধ্যে কি থাকে? ডেট ফাইন্যান্সিং এর মধ্যে বললাম যে শর্ট টার্ম, লং টার্ম, মিডিয়াম টার্ম। আবার ওইটাকে আমরা যদি বলি, এখানে যেমন মর্টগেজ বেসড হতে পারে, মর্টগেজের বাইরেও নন মর্টগেজ, তার মানে সিকিউরড আনসিকিউরড লোন হতে পারে। অর্থাৎ ডেট ফাইন্যান্স মানে উইথ সাম স্পেসিফিক ইন্টারেস্ট পেমেন্ট, উইথ সাম স্পেসিফিক ইন্টারেস্ট পেমেন্টে যে টাকাটা নেওয়া হয়, লং টার্ম, শর্ট টার্ম বরোয়িং বা লোন, সেটাকে আমরা ডেট ফাইন্যান্সিং বলি। আচ্ছা, তাহলে আমরা বলি প্রেফ শেয়ার কি ইকুইটি ফাইন্যান্স না ডেট ফাইন্যান্সিং? প্রিফারেন্স শেয়ার, এটা কি বলতে পারবে? হোয়াট ইজ ডেপ্ট দ্য ফাইন্যান্স, ক্যাটাগরি? হুম, ডেপ্ট ফাইন্যান্সিং।
Debt finance. Why it is debt financing? স্যার এটা পরিশোধ করতে হয় আগে। আর এই টাকাটা হচ্ছে স্যার একটু লোন হিসাবে আর কি আমরা সব সময় দেখে থাকি আর কি। স্যার কোম্পানির একটা লাভ হোক বা সার্টেন না হোক সময় পরে এদের এটা প্রিমিয়াম একটা সার্টেন টাইম পরে এই টাকাটা ব্যাক করে দিতে হয়, এই কারণে এটা ডেপ্ট হিসেবে আমরা কাউন্ট করতে পারি। যদি এটা মানে রিডিমেবল প্রফিট করতে হয়, পারুক আর না পারুক, মানে এদেরকে টাকাটা দিয়ে দিতে হয়। আচ্ছা, হুম, মেইন ফ্যাক্টরটা হচ্ছে, আমি কি বলছিলাম, ডেট ফাইন্যান্সিং এর মূল কথা হচ্ছে একটা ইন্টারেস্ট পেমেন্ট হবে, তাই তো? অর্থাৎ কন্ট্রাকচুয়াল রিপেমেন্ট, কন্ট্রাকচুয়াল রিপেমেন্ট লেন্ডারের এবং বড়োয়ারকে, দ্য কোম্পানি ইজ বড়োয়ার অ্যান্ড লেন্ডার ইজ দ্য ফাইন্যান্সিং প্রোভাইডার। সো লেন্ডার এবং বড়োয়ারের মধ্যে যখন কন্ট্রাক্ট হয় উইথ সাম স্পেসিফিক ইন্টারেস্ট পেমেন্ট, দ্যাট ইজ কল্ড ডেট ফাইন্যান্সিং। কিন্তু ইকুইটি ফাইন্যান্সে কোম্পানির সাথে কি মালিকের বা যারা ইকুইটি সোর্স করে বা ডিরেক্টরদের কোনো চুক্তি হয় যে প্রতি বছর আপনাকে এটা দিব? চুক্তি হয় না, ওটা হচ্ছে শেয়ারের ওনারশিপ, তাই তো? সো এখানে মূল পয়েন্ট হচ্ছে আন্ডার কন্ট্রাক্ট উইথ সাম ইন্টারেস্ট পেমেন্ট, যে কারণে নাম কি, নাম হচ্ছে প্রিফারেন্স শেয়ার। যদিও বলছি শেয়ার, বাট ইট ইজ নট এ ইকুইটি শেয়ার। আন্ডারস্টুড? এখানে কনফিউশন যাতে না হয় কারোর। হাবিবুর রহমান জি, বলেন। স্যার এখানে কি নন রিডিমেবল প্রেফারেন্স শেয়ারও কি ডেট ফাইন্যান্সিং এর মধ্যে কাউন্ট হবে নাকি কিসে? হবে না? কিসে? নন 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 রিডিমেবল শেয়ার যেগুলো। আপনার হোক সেটা রিডেমেবল বা নন রিডেমেবল। রিডেমেবল মানে কি? আপনি রিডিমেবল মানে আফটার সার্টেন পিরিয়ড আপনি পেমেন্ট ব্যাক পাচ্ছেন, তাই তো? যদি এটা কনভার্টেবল হয়, নন রিডিমেবল এবং কনভার্টেবল ইনটু ইকুইটি, খেয়াল করেন প্রশ্নটা যেহেতু করেছেন ভালো করে বুঝেন। প্রথমত হচ্ছে নন রিডিমেবল, মানে এটাকে রিপে করা যাবে না, অর্থাৎ যারা লেন্ডার তাদেরকে রিপে করা হবে না, প্রিন্সিপালটা রিপেমেন্ট হবে না, কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট হবে। ঠিক আছে? প্রতি বছর ইন্টারেস্ট পেমেন্ট হবে, 13% অফ ইন্টারেস্ট। Yes, sir. ইট উইল, যদি এই দুইটা ক্যারেক্টার থাকে, যে রিপেমেন্ট হবে না, ইন্টারেস্ট পেমেন্ট হবে, তাহলে এটা স্টিল ডেট ফাইন্যান্সিং। আচ্ছা, যদি এমন হয় যে 10 years নন রিডিমেবল, 11 year গিয়ে কনভার্টেবল ইনটু ইকুইটি, এবং সেটা ইকুইটি শেয়ার, কনভার্টেবল ইনটু ইকুইটি শেয়ার, এবং সেটা ম্যান্ডেটরি। কি বললাম? ম্যান্ডেটরি কনভার্সন ইনটু ইকুইটি। কিছু বোঝা যাচ্ছে? Yes, তাহলে sir. ম্যান্ডেটরি কনভার্সন ইনটু ইকুইটি কোন বছরে? 11th 11th year. ইয়ার। তাহলে এই পর্যন্ত হচ্ছে ডেট ফাইন্যান্স, এখান থেকে ইকুইটি ফাইন্যান্স। এবং বুঝতে পেরেছি। এখান থেকে যখন এখানে চলে আসবে, কি চেঞ্জ হবে? নেম চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? নেম চেঞ্জ হয়ে কি হবে? তখন ইকুইটি প্রেফ শেয়ারের পরিবর্তে হয়ে যাবে কি? ইকুইটি ইস্যু। তাহলে আদৌ প্রিফারেন্স শেয়ার ইজ অলওয়েজ এ ডেট ফাইন্যান্স। কি বললাম? এগেইন দেখেন আপনি, এই 11তম বছরে যখন কনভার্ট হয়ে যাচ্ছে তখন ইট ইজ রিনেমড অ্যাজ ইকুইটি শেয়ার, বাট এখানে ছিল সে প্রেফ শেয়ার। এখানে যখন ছিল উইথ সাম ইন্টারেস্ট পেমেন্ট, 10 বছর 9% ইন্টারেস্ট পেমেন্ট করে গেছে। সো এই পিরিয়ডটাতে সে নাম তার প্রিফারেন্স শেয়ার, এবং সেটা একটা ডেট ফাইন্যান্সিং,
11th ইয়ারে যখন পা দিল, কনভার্ট হয়ে গেল, কোম্পানির শেয়ার রেজিস্টারে নাম উঠে গেল। কি হিসেবে শেয়ার রেজিস্টারে নাম উঠে গেল? ইকুইটি শেয়ার। পরের দিন থেকে তার নাম চেঞ্জ হয়ে গেল ইকুইটি শেয়ার। অর্থাৎ ইকুইটি প্রিফারেন্স শেয়ার ইজ অলওয়েজ ডেট ফাইন্যান্স। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। প্রশ্নটা খুব সুন্দর ছিল, একটু অ্যাডভান্স চিন্তা করার দরকার আছে। ঠিক আছে, তাহলে আমরা এই জায়গাটা যাতে কখনো কনফিউশন না আসে আমাদের। ওকে, তাহলে আমরা দেখি ডেট ফাইন্যান্সিং ইকুইটি ফাইন্যান্সিং এর মধ্যে পার্থক্য আপনারা দেখে নিন। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড মি। আচ্ছা, এটা আমরা একটা দেখি, এই কোশ্চেনটা পড়েন তো। ট্রু আর ফলস, কোশ্চেন নাম্বারটা কি ট্রু না ফলস এটা বলতে হবে। ইজ ইট ট্রু আর ফলস? True. ট্রু। স্যার হয়, ফলস স্যার ফলস ট্রু। পেলাম, ট্রু পেলাম। যে ট্রু, যারা ট্রু বলেছেন তাদের মধ্যে একজন ব্যাখ্যা করেন হোয়াই ট্রু। চিন্তা করতে হবে, চিন্তা করতে শিখতে হবে অবশ্যই। Because equity holders are basically common shareholders, and if the company make growth in long term, they will have that higher return. But in short run, if the company performs poorly, they don't carry any return, so it carries a higher risk and higher return. ওকে, দ্যাট মিনস প্রথম কথা হচ্ছে ডেট হোল্ডার্স ইজ এ গ্যারান্টেড পেমেন্ট, গ্যারান্টেড রিটার্ন, সে 10%, তাই না? ইন্টারেস্টের 10%। সো যাই হোক না কেন ইন্টারেস্ট পাবে 10%, তার বেশি পাবে না। ইকুইটি হোল্ডাররা কি, পেমেন্ট ইজ নট গ্যারান্টেড, 0% হতে পারে, 1% হতে পারে, 9% হতে পারে, 90% রিটার্ন হতে পারে, 100% রিটার্ন হতে পারে। দ্যাট মিনস debt holder have no risk other than their interest and loan repayment, but a stockholder have risk of having negative return also. Understood? যদি কোম্পানি লস হয় তাহলে তাদের কি পেইড আপ ক্যাপিটাল লস হবে না? সো আমরা এখান থেকে একটা জিনিস কনক্লুড করতে পারি, দেয়ার ইজ এ পজিটিভ রিলেশন বিটুইন কি রিস্ক অ্যান্ড রিটার্ন। There is a positive correlation between risk and return. What does it mean? There is a positive correlation. If we think this is a risk and this is return, so the higher the risk, the higher the return. So এখানে ইকুইটি হোল্ডাররা হায়ার রিস্ক নেয়, এই জন্য তাদের পক্ষে 100% ডিভিডেন্ড পাওয়া সম্ভব, কিন্তু ডেট হোল্ডার অলওয়েজ উইল গেট 10%, say, or the return of amount of money specified in the contract only. Understood? Any confusion? So আমরা এটা বুঝবো, there is a positive relation between risk and return. Okay. স্যার এটা তো অ্যাকচুয়ালি হোল্ডার্স যারা আছে বা ইনভেস্টর যারা আছে ওনাদের পার্সপেক্টিভে, কোম্পানির পার্সপেক্টিভে কি হবে? কোম্পানি পার্সপেক্টিভে হচ্ছে আপনি হচ্ছে বড়োয়ার, তাই তো? সো বড়োয়ার অ্যাঙ্গেলে একটা হচ্ছে ডেট ফাইন্যান্সিং আর একটা হচ্ছে ইকুইটি ফাইন্যান্সিং। একটা হচ্ছে সার্টেইন ক্যাশ আউটফ্লো, সাপোজ 10% ইন্টারেস্ট আপনাকে, আপনি মরেন বাঁচেন লস হোক, আপনাকে এক্সপেন্স করতেই হবে। বাট ইকুইটি ডিভিডেন্ড ডিপেন্ডস অন রেজাল্ট অফ দ্য বিজনেস, সো ইট ইজ নট সার্টেনলি পেমেন্ট। এবং ডিভিডেন্টের ডিসিশন নেওয়া হয় একমাত্র বোর্ডে, এজিএমে। সো এইটা আপনার ইমিডিয়েট বার্ডেন, ইট ইজ নট ইমিডিয়েট বার্ডেন।
Understood? One is debt, another is equity. তো তাহলে Clear? এটা কোম্পানির ক্ষেত্রে তাহলে বিষয়টা একটু উল্টো হয়ে যায় না? হ্যাঁ, তাই তো, উল্টাই তো। মানে কোম্পানির জন্য উল্টা বলতে কি, এক্সপেন্স সার্টেন, অর্থাৎ লেন্ডারকে আমার সার্টেন পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট পে করতে হবে, দ্যাট ইজ ফর সার্টেন। তাহলে এটা কি, এটা আপনার প্রিডিটারমাইন্ড ইন্টারেস্ট এক্সপেন্স, কোম্পানির জন্য ঠিক, রিস্ক বেড়ে যায়। তাই না? সো না, প্রশ্ন হচ্ছে ইউ ক্যান নট সে দ্যাট মানে ডেট ফাইন্যান্সিং ইজ রিস্কি, এটা বলতে পারবেন না, অবভিয়াসলি নট। কারণ আমরা দেখেছি লিভার্ড কোম্পানি। হোয়াট ইজ লিভার্ড কোম্পানি? লিভার্ড কোম্পানি মানে যে কোম্পানির বেশি কি বরোড ফাইন্যান্স নিয়ে বিজনেস করে, লিভার্ড কোম্পানিজ ভ্যালু ইজ গ্রেটার দেন 100% আনলিভার্ড কোম্পানি। বা আমরা যদি বলি গিয়ার্ড কোম্পানি, একই ভাষায় বলি, হোয়াট ইজ গিয়ার্ড কোম্পানি? গিয়ার্ড কোম্পানি মানে যে কোম্পানিগুলো ইকুইটির সাথে সাথে এ সার্টেন পার্সেন্ট ডেট ফাইন্যান্স নিয়ে ব্যবসা করে, দ্যাট ইজ কল্ড গিয়ার্ড কোম্পানি বা লিভার্ড কোম্পানি। মানে যারা লোন নিয়ে ব্যবসা করে, বাংলায় বলতে গেলে যারা লোন নিয়ে ব্যবসা করে। সো 100% ইকুইটি নিয়ে যে ব্যবসা করে, আর সে 50% ইকুইটি 50% বরোড ফান্ড নিয়ে যারা কাজ করে, ভ্যালু কোনটার বেশি হবে? সেকেন্ডটার ভ্যালু বেশি হবে। ইট ইজ ফাইন্যান্সিয়ালি প্রুভেন। তাহলে কি আমি বলতে পারবো যে ডেট ফাইন্যান্স ইজ রিস্কি ফর কোম্পানি? নো, না, ডেট ইজ অ্যান অপরচুনিটি ফর গ্রোথ, মাইন্ড ইট। কি বললাম? ডেট ইজ অ্যান অপরচুনিটি ফর গ্রোথ। কেন? একটা কোম্পানি ইকুইটি ফাইন্যান্স কত হতে পারে? আপনি ব্যাংক, এটা একটা ব্যাংকের অ্যানুয়াল রিপোর্ট দেখবেন, ব্যাংকের অ্যানুয়াল রিপোর্টে দেখবেন পেইড আপ ক্যাপিটাল 400 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল হচ্ছে 400 কোটি টাকা। বরোড ফান্ড হচ্ছে 40,000 কোটি টাকা। পৃথিবীর যে কোনো ব্যাংকে দেখবেন 40,000 কোটি টাকা। তাহলে এর রেশিও কত বলেন? তার মানে 4/40। 1:1000, স্যার। তাহলে দেখেন, সো কত পরিমাণ গিয়ার্ড ফাইন্যান্স বা বরোড ফাইন্যান্স, হোয়াট এভার বি দ্য বরোয়িং মডেল, বাট 400 কোটি টাকার কোম্পানি 4,000 কোটি টাকা বড় করে বসে আছে, তার অ্যাসেটও আছে, করসপন্ডিং অ্যাসেটও আছে। সো তার পক্ষে কি সম্ভব হতো এই 400 কোটি টাকা নিয়ে বসে থেকে বছরে, যেমন গত বছর সিটি ব্যাংক সে 1300 কোটি টাকা প্রফিট করছে? এটা সম্ভব হতো 400 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল নিয়ে 1300 কোটি টাকা প্রফিট করা? সম্ভব হতো না। কিন্তু যখন সে গিয়ার্ড হচ্ছে, তখনই শুধু সম্ভব হয়েছে। 400 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল নিয়ে সীমান্ত ব্যাংক বসে আছে, তার পোর্টফোলিও ছোট, বরোইং ছোট, গিয়ার্ড মানে গিয়ারিং রেশিও কম, তার প্রফিট হয় মাত্র ধরেন 20 কোটি টাকা। Yes, স্যার, কিন্তু স্যার এই লেভেলের যে একটা রেশিওটা আছে, অনেকটা বড় রেশিও দেখা যাচ্ছে যে বড় ফাইন্যান্সিং এ। তো এক্ষেত্রে ইকুইটি হোল্ডার যারা যারা আছে তাদের জন্য এটা রিস্ক হাই হয়ে যায় না, অনেক বেশি হাই হয়ে যায়? এই জন্য প্রশ্নটা কি বলছে, মানে আপনার এই প্রশ্নটা পড়তে বললাম কেন চ্যাপ্টারের শুরুতে, দেখেন আপনি, হায়ার রিস্ক হায়ার রিটার্ন, এটুকু দেখেন। কারা কারা বেয়ার করে ইকুইটি এটা? হোল্ডার। ইকুইটি হোল্ডার। দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই দে আর গেটিং 70% ডিভিডেন্ড, 80% ডিভিডেন্ড পাচ্ছে। ওয়াই? তাই না? সো আপনাকে প্র্যাকটিক্যালি আপনি প্রুভ করতে পারবেন এই সমস্ত জিনিস, এই থিওরিগুলো তো মানে একবারে আসে নাই, আপনি প্র্যাকটিক্যালি এটাকে প্রুভ করতে পারবেন, তাই না? ওকে, দেন কাম টু দ্য পয়েন্ট, জাস্ট গিভ 1 মিনিট।
So next one, a startup business. What is a startup or a startup business? Startup business আমরা যেটা বলি যে স্টার্টআপ বিজনেস হচ্ছে, আমরা বাংলাদেশে আপনারা নিউজ পেপারগুলোতে দেখেছেন যে বাংলাদেশ গভর্নমেন্টের একটা স্টার্টআপ স্পেসিফিক ফান্ডই রয়েছে, যেখানে নতুন নতুন আইডিয়া বা নতুন কোনো বিজনেস যারা শুরু করে তাদের সাপোর্ট দেওয়ার জন্য সেপারেট স্টার্টআপ ফান্ড রয়েছে। এটা অনেক সময় আমরা ডোনর এজেন্সির কাছ থেকেও দেখেছি, জাপান, জাইকা সরকার কিংবা ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি থেকেও বড় বড় ফাইন্যান্স এসে পড়ে স্টার্টআপ সাপোর্ট। এটার মূল উদ্দেশ্য হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, নিউ ইনোভেশন অফ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লোকাল ডেভেলপমেন্ট. So, startup refers to a company in the early stage of its operation. Startup are founded by one or more entrepreneurs who want to develop a product or service for which they believe there is a demand. That means দুইটা জিনিস, new startup বা new business with new concept or product, or that type of product which have a separate specific demand. প্রশ্ন হচ্ছে, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে দেখা যাচ্ছে এই স্টার্টআপ বিজনেসের জন্য গভর্নমেন্ট থেকে এমন এমন মজার মজার মানে লুক্রেটিভ অফার নিয়ে আসা হয় যে মানে নিজের দেশের টাকা বিক্রি করে ওই সমস্ত কান্ট্রিতে গিয়ে তারা ব্যবসা করে। যেমন আমরা যদি বলি যে ইউএসএ কি করছে, ইউএসএ কিন্তু আপনাকে সরাসরি নাগরিকত্ব সুযোগ দিচ্ছে, আপনি যদি সে 1 লাখ 1 লাখ 1 মিলিয়ন যদি ইনভেস্ট করেন সরাসরি ওখানে স্টার্ট আপ কোনো কোম্পানিতে, তাহলে আপনাকে সরাসরি সেখানে সিটিজেনশিপের সুযোগ দেবে। তো 1 লাখ মানে প্রায় 12-12.5 কোটি টাকা। বাংলাদেশ থেকে অনেকেই গেছে যারা 12 কোটি, 13 কোটি, 14 কোটি টাকা দিয়ে ওখানে আপনার স্টার্ট আপ বিজনেস শুরু করে সেখানে নাগরিকত্ব নিয়েছে বা সিটিজেনশিপ নিয়েছে। এটা অনেকেরই দেখা যায়। তো এই মানে আমি জাস্ট গিভিং সাম এক্সাম্পল। কিছু কিছু কান্ট্রি আছে যারা হচ্ছে ট্যাক্স হেভেন। তারা বলছে তুমি আমার কান্ট্রিতে আসো, স্টার্ট আপ বিজনেস করো, প্রফিট করো, বাট আই উইল নট টেক এনি মানে ট্যাক্স ফ্রম ইউ, রাদার ইউ উইল জেনারেট এমপ্লয়মেন্ট ফর দ্য কান্ট্রি। এক এক কান্ট্রির এক এক রকম আপনার অ্যাপ্রোচ। প্রশ্ন হচ্ছে তাহলে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বা ক্রস বর্ডারের ইভেন্টগুলো বললাম। এর বাইরে কিছু কিছু স্টার্ট আপ কোম্পানিগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য, একটা বললাম কি গভর্নমেন্ট, একটা বললাম ডোনর এজেন্সি বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস, আর একটা হচ্ছে লোকাল কিছু ইনভেস্টার্স রয়েছে। দে এনজয় টু ইনভেস্ট ইন দিস টাইপ অফ নিউ ভেঞ্চার। কি বললাম? নিউ ভেঞ্চার। হোয়াট ডাজ ভেঞ্চার মিন? ভেঞ্চার মিনস নিউ এফার্ট। সো এই নিউ ভেঞ্চারে যারা ইনভেস্টমেন্ট করে এদেরকে বলা হয় ভেঞ্চার ক্যাপিটালিস্ট। তারা এই জাতীয় ভেঞ্চার গুলোতে ইনভেস্ট করে এবং এদেরকে বলা হয় ভেঞ্চার ক্যাপিটালিস্ট। সো কি বলছে, দিস কোম্পানি জেনারেলি লঞ্চ উইথ হাই কস্ট অ্যান্ড লিমিটেড রেভিনিউ, হুইচ ইজ why they look for the capital from a variety of sources such as angel investors অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটালিস্ট। তাহলে একটা দেখলাম যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট। ভেঞ্চার ক্যাপিটালিস্টদের মূল ক্যারেক্টারটা হচ্ছে ইফ দে লাইক দ্য প্রজেক্ট, যদি ওই প্রজেক্টটা তারা লাইক করে বা পছন্দ করে এবং যদি দেখে এটাতে হাইলি প্রফিটেবল চান্স আছে, দে ক্যান ইনভেস্ট। যেমন কথার কথা, বাংলাদেশে আজকে দেখলাম একটা ছেলে, সে লোকালি ইলেকট্রিক ব্যাটারি দিয়ে একটা মোটরসাইকেল তৈরি করেছে। সেই মোটরসাইকেলে ইউজ করেছে আহ, ছোট বাচ্চাদের বাইসাইকেলের চাকা। তাহলে এটা একটা এইটাকে যদি কেউ ফাইন্যান্স করতে চায়, এটাকে যদি কেউ বাজারে আনতে চায়, তাহলে এই জাতীয় প্রজেক্টগুলোকে নতুন একটা ভেঞ্চার হিসেবে বড় বড় হাই নেটওয়ার্থ পিপল যারা আছে, দে ক্যান টেক ইট অ্যাজ এ venture and they can invest as venture capitalist. Understood? Fine. অ্যাঞ্জেল ইনভেস্টরটা কি? অ্যাঞ্জেল ইনভেস্টরটা হচ্ছে সে
নতুন নতুন ভেঞ্চার যারা ক্রিয়েট করে, দে অ্যাকচুয়ালি সাফার ফ্রম ফাইন্যান্সিং সোর্সেস। তাদের পক্ষে ফাইন্যান্সিং সোর্স বের করা কিন্তু খুবই টাফ বা ডিফিকাল্ট হয়ে যায়। তো তখন তারা কি করে, দে অ্যাকচুয়ালি সার্চ ফর হাই নেটওয়ার্থ পিপল who actually become the angel to them। তাদের আসলে ফাইন্যান্সিং সোর্স করা খুব ডিফিকাল্ট। যেমন আপনি আমি আমরা একটা নতুন আইডিয়া নিয়ে আসলাম, কিন্তু আমাদের আহ, টাকার অভাবে আমরা হয়তো কোম্পানি দিতে পারছি না। অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া অনেক ছেলে মেয়েদের দেখা যায় যে আপনার টাকার অভাবে তারা নতুন নতুন আইডিয়া থাকলেও তারা আহ, মানে ইনভেস্টমেন্ট করতে পারে না, বা হচ্ছে রিস্ক নিয়ে কোম্পানি স্টার্ট করতে পারে না। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তারা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোর কাছে অনেক সময় মুভ করে। সো এমন হতে পারে যে এই আর্লি স্টেজের ফান্ডগুলো পার্সোনাল ক্যাপিটাল থেকে বা ওন মানি থেকে অনেকে ইনভেস্ট করতে থাকে। বাংলাদেশে অনেকেরই আছে, আমরা যেহেতু মানে ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন আছি, আমরা দেখেছি যে অনেকেই আছে এই জাতীয় ফান্ডে ইনভেস্ট করতে পছন্দ করে। ঠিক আছে, সো এরা কি করে, প্রথমে ইকুইটি শেয়ার দিয়ে শুরু করে, এবং তারা অনেক সময় এটাকে কন্ট্রাক্টে থাকে যে আমি 5 বছর তোমার এখানে ইকুইটিতে সাপোর্ট দিব, যখন আমি বুঝবো সে পঞ্চম বা ষষ্ঠ ইয়ার থেকে আমি এটাকে ডেট ফাইন্যান্সে কনভার্ট করে দিতে পারবো, দিব। বা এমন হতে পারে 5 বছর, 6th ইয়ার থেকে 10th ইয়ারের মধ্যে এটা রিডেমশন হয়ে যাবে। বিভিন্ন ধরনের মানে অপশন থাকতে পারে। তো মেইনলি হচ্ছে কি, দে ইনভলভ দেয়ার মেন্টরশিপ। হোয়াট ডাজ ইট মেন্টরশিপ মিনস, যে ব্যবসাটা তারা নিয়ে এসছে ওই ব্যবসার ক্ষেত্রে তাদের মনিটরিংটা থাকে। তাহলে অ্যাঞ্জেল ইনভেস্টররা মেইনলি পার্সোনাল এবং বিজনেসের শুরুতে, স্টার্টিংয়ে, দে গিভ দ্য মেন্টরশিপ। কি বললাম? মেন্টরশিপ না, মেন্টরশিপ। কিন্তু এখানে কিন্তু মেন্টরশিপ থাকে না। কেন? এখানে একটা নতুন ভেঞ্চার হিসেবে বড় একটা ফান্ড ইনজেক্ট করে বসে থাকে, যাতে কোম্পানি থেকে হাইলি রিস্ক রিটার্ন আসে। বাট অ্যাঞ্জেল ইনভেস্টর ইজ লাইক সামথিং, যে আমরা যদি বলি, বাংলায় অ্যাঞ্জেল বলতে বলি স্বর্গীয় দূত বা আল্লাহর দূত, যাকে বলি না কেন। তো অ্যাঞ্জেল ইনভেস্টর মানেই হচ্ছে নিউ কোম্পানি, স্টার্ট আপ যারা শুরু করে তাদের কাছে দে আর অ্যাঞ্জেল লাইক, এবং তারা ওখান থেকে একটা গাইডেন্সও পায়, এক্সপিরিয়েন্সও পায়, মেন্টরশিপ পায়, এবং ফান্ড পায়। দ্যাটস ওয়াই স্টার্ট আপ কোম্পানিগুলো ইজিলি কিন্তু মানে এস্টাবলিশ হয়ে যায়। এবং দেখবেন ওয়ার্ল্ডের যত বেশি স্ট্রং ইকোনমি, তত বেশি স্টার্ট আপ কোম্পানিগুলো সাকসেসফুল। আপনি অন্য কোনো কান্ট্রিতে গিয়ে দেখবেন যে আপনার ছোট ছোট স্টার্ট আপ কোম্পানি অথচ কি সুন্দর ব্যবসা করছে। জি, বলেন, হাবিবুর স্যার, রহমান বলেন। এঞ্জেল ইনভেস্টরসরা কি রিটার্ন এক্সপেক্ট করতে পারেন? যেমন ধরেন অবশ্যই। 5 বছর পর ডেট ক্যাপিটালে কনভার্ট হবে, কিন্তু এর আগে হ্যাঁ, এখানে সমস্যা হচ্ছে আপনাকে, সে একজন অ্যাঞ্জেল ইনভেস্টর তো হাই নেটওয়ার্থ পিপল। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমি মাঝে একটা আর্টিকেল পড়ছিলাম, সেখানে দেখলাম যে অস্ট্রেলিয়াতে একজন ভদ্র মহিলা আছে, খুব বয়স্ক, যার পৈতৃকভাবে সে 5,000 বিঘা জমির মালিক। আপনারা তো জানেন না, অস্ট্রেলিয়াতে যত জায়গা আছে তার অনলি 5.5% জায়গায় মানুষ বসবাস করে, মানে 5.5% অফ দ্য ল্যান্ড ইজ অকুপাইড বাই হিউম্যান বিং। তার মানে বাকিটা মানে আপনার ওপেন ল্যান্ড, এবং ওপেন ল্যান্ড কারো না কারো ওনারশিপে আছে, সেটা গভর্নমেন্ট ওনারশিপে হোক বা প্রাইভেট ওনারশিপে হোক। তো এই ভদ্রমহিলা যেটা করে, সে হচ্ছে আপনার আহ, তার ওই ল্যান্ডটাকে ইউটিলাইজ করার জন্য তার যে টাকা পয়সা আছে সেটাকে সে বিভিন্ন পারপাজে ইউজ করে। হ্যাঁ, এবং সে নতুন নতুন কনসেপ্ট নিয়ে যারা ব্যবসা করে, যারা কৃষিকাজ করে, তাদেরকে ওখানে অ্যাকোমোডেট করে। তো দিস টাইপ অফ অ্যাঞ্জেল ইনভেস্টার্স, যাদের হাইলি নেটওয়ার্থ রয়েছে পার্সোনাল,
বাট দে আর নট ডুইং বিজনেস বাই দেয়ার ওন, অর্থাৎ ইলন মাস্কের মতো তারা রিস্ক নিয়ে বড় ধরনের ব্যবসা করছে না, বাট দে হ্যাভ হিউজ ক্যাপিটাল। তখন তারা কি করে, যদি কোনো নতুন ফ্রেশ প্রমিসেবল বিজনেস পায়, ইন দ্যাট কেস দে মেক এগ্রিমেন্ট উইথ দ্যাম। সেটা হতে পারে দুই পার্টি বসে যে আমি প্রথম 5 বছর তোমাকে ইকুইটি ফাইন্যান্স হিসেবে ফাইন্যান্স, এই 5 বছরে আমার যা প্রফিট হবে তার উপর আমি ডিভিডেন্ড আকারে যে টাকাটা পাবো। এরপরে 5 বছর পরে আমি তোমার কোম্পানিতে আর মেন্টরশিপও আমার থাকবে না, আমার তখন ইকুইটি টাকাটা হয়ে যাবে লোনে কনভার্ট। তখন তো আর মেন্টরশিপ থাকবে না, মেন্টরশিপ বুঝেন তো, মানে সুপারভিশন দেখভাল করা আর কি, তখন তো থাকবে না। সো ইটস ডিপেন্ডস অল অ্যাবাউট দ্য এগ্রিমেন্ট বিটুইন টু পার্টিস, দ্য ল্যান্ডার অ্যান্ড দ্য বরোয়ার, অর সামটাইমস দ্য ইনভেস্টার্স অ্যান্ড দ্য কোম্পানি, তাই না? সো এগ্রিমেন্টের উপর ডিপেন্ড করে, এটা ভ্যারি করতে পারে ডিফারেন্ট। অবশ্যই ইনভেস্ট করলে তারা কেন এক্সপেক্ট করবে না রিটার্নের, দ্যাট ইজ ভেরি লজিক্যাল। আন্ডারস্টুড? ওকে, তাহলে আমরা একটু আগে দেখছিলাম শর্ট টার্ম ফাইন্যান্সিং লেস দেন 1 ইয়ার, লং টার্ম ফাইন্যান্সিং আমরা বলছি মোর দেন 1 ইয়ার, মিড টার্ম ফাইন্যান্সিং নর্মালি 1 to 5 years। তার মানে 12 মাস, অর্থাৎ 1 ইয়ার, 1 ইয়ার থেকে 5 ইয়ার, মোর দেন 5 ইয়ার। এটা হচ্ছে শর্ট টার্ম, এটা হচ্ছে মিডিয়াম টার্ম, এটা হচ্ছে লং টার্ম। আন্ডারস্টুড? সো এটা আমরা একটু মনে রাখবো, জেনারেলি এই ক্লাসিফিকেশনগুলো এভাবে হয়। ওকে, আচ্ছা এখন আমরা কিছু জিনিস শিখবো যেগুলো আমাদের পরীক্ষার সময় অনেক সময় দেখা গেছে। যেমন শর্ট টার্ম ফাইন্যান্সিং এর এক্সাম্পল কি কি, মিডিয়াম টার্ম ফাইন্যান্সের এক্সাম্পল কি কি হতে পারে, লং টার্ম কি কি হতে পারে। তো আগে শর্ট টার্মটা দেখি, যেমন ট্রেড ক্রেডিট। ট্রেড ক্রেডিট মানে হচ্ছে আমি বাকিতে মাল কিনি, এরকম ম্যাথ করছি না আমরা অনার্স মাস্টার্সে বা ইন্টারমিডিয়েটে? জি স্যার। সো 90 দিনের বাকিতে মাল কেনাটাও এক ধরনের শর্ট টার্ম ফাইন্যান্সিং। কারণ 90 দিনে মাল কিনে 70 বা 80 ডেজের মধ্যে মাল বিক্রি করে ওই টাকাটা দিয়ে আবার কিন্তু পেমেন্ট দেওয়া যায়। সো দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং। ব্যাংক ফাইন্যান্সিং, ব্যাংকগুলো নর্মালি কি করে, তারা শর্ট টার্ম ফাইন্যান্সিং করে, লং টার্ম ফাইন্যান্সিংও করে। সো শর্ট টার্ম ফাইন্যান্সিং এর মধ্যে আমরা এলসির ফাইন্যান্সিং দেখি, কিংবা এলসি রিডেমশনের ফাইন্যান্সিং দেখি। সো এটা স্পেসিফিক্যালি 3 মাসের জন্য হয়, 8 মাস, 9 মাস, 10 মাসের জন্য হয়। সিজনাল ফাইন্যান্সিং হয়, যেমন ঈদের সময়, রোজার সময়, পূজার সময় ইম্পোর্টেড ম্যাটেরিয়ালের উপর আমরা অনেক সময় ফাইন্যান্সিং করতে দেখি। ঠিক আছে? সো এই জায়গাগুলোতে আমরা ব্যাংক শর্ট টার্ম ফাইন্যান্সিং দেখি। কাস্টমার ফাইন্যান্সিং, অর্থাৎ কাস্টমার অ্যাডভান্স। কাস্টমার অ্যাডভান্স কি, আমার একটা অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট, ধরেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাই, তারপরেও আমি বেশি পরিমাণ টাকা উত্তোলন করছি, ওটা হচ্ছে কাস্টমার অ্যাডভান্স। ফ্যাক্টরিং ফাইন্যান্স, ফ্যাক্টরিং ফাইন্যান্সটি কি, আমি অন্য জায়গায় যে মাল সেল করে যে বিল পেয়েছি, এই বিলটা আমি ব্যাংকে জমা দিয়ে ওই বিলের এগেনস্টে আমি যদি টাকা বড় করি তাহলে সেটা হচ্ছে ফ্যাক্টরিং ফাইন্যান্স। অর্থাৎ বিলটাকে ফ্যাক্টর করে লেস অ্যামাউন্টটা ব্যাংক থেকে বড় করাকে আমরা বলি ফ্যাক্টরিং ফাইন্যান্স। অ্যাক্রুয়ালস, এটা তো আপনারা জানেন, অ্যাক্রুয়ালস মানে রিসিভেবলস। ডেফার্ড ইনকাম, ডেফার্ড ইনকাম এই বছরের কোনো ইনকাম যদি নেক্সট ইয়ারে ডেফার করি। কমার্শিয়াল পেপার, কমার্শিয়াল পেপার যেমন জিরো কুপন বন্ড, ZCB। হ্যাঁ, আমি কুইকলি বলে যাচ্ছি কারণ এতগুলো জিনিস মাথায় থাকলে ভালো, পরে আপনারা দেখে নিন। ইনস্টলমেন্ট ক্রেডিট, এটা আমরা সবাই জানি, এগেনস্ট দ্য ইনস্টলমেন্ট। ক্রেডিট কার্ড বলার কিছু নাই। বিল ফাইন্যান্সিং লাইক এই ফ্যাক্টরিং ফাইন্যান্সের মতোই। ইন্টার কর্পোরেট ডিপোজিট, অর্থাৎ একটা কর্পোরেট হাউস যদি আরেকটা কর্পোরেট হাউসকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয় সেটাকে আমরা বলছি ইন্টার কর্পোরেট ডিপোজিট। আচ্ছা, মিডিয়াম টার্মের ক্ষেত্রে কি হতে পারে, ইস্যু ডিভেঞ্চার। হোয়াট ইজ ডিভেঞ্চার? ডিভেঞ্চার আর প্রেফ শেয়ারের মধ্যে নর্মালি কোনো পার্থক্য নাই,
শুধুমাত্র একটা নাম হচ্ছে প্রেফ শেয়ার আর একটা নাম ডিবেঞ্চার। ডিবেঞ্চার ইজ সার্টেন পার্সেন্টেজ ইন্টারেস্ট দিয়ে সার্টেন পিরিয়ডের জন্য ইস্যু করা হয়। ধরেন 5 বছরের জন্য 10% ইন্টারেস্ট দিয়ে ডিবেঞ্চার ইস্যু করেছে, তখন একটা ডিবেঞ্চার ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মানি বড় করা হয় জেনারেল পাবলিক অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউশনাল ইনভেস্টরের কাছ থেকে। ঠিক আছে, দেন প্রেফ শেয়ার অলরেডি আলাপ করেছি। ব্যাংক লোন মিডিয়াম টার্মের হতে পারে। পাবলিক ডিপোজিট আমরা সবাই বুঝি মিডিয়াম টার্মের হয় নর্মালি। হায়ার পারচেজ, লিজ, এটা সবাই জানি। হোয়াট ইজ হায়ার পারচেজ অ্যান্ড লিজ? এটা লিজ মানে কাউকে টাকা না দিয়ে কোনো ইনস্ট্রুমেন্ট বা মেশিনারি বা গাড়ি কিনে দেওয়া। ঠিক আছে, আর হায়ার পারচেজ মানে হচ্ছে আমি সরাসরি ওই মানে অ্যাসেটটাকে লিজ নিচ্ছি না, রাদার আমি ওই জিনিসটাকে হায়ার করছি উইথ ইনস্টলমেন্ট বা মান্থলি ভাড়া হিসেবে। ঠিক আছে, হায়ার করা সোজা কথা। সো একটা হচ্ছে হায়ার করা আর একটা হচ্ছে পুরো অ্যাসেটটাই লিজের মাধ্যমে কিনে নেওয়া। এটা আমরা বুঝি সবাই। লং টার্ম ফাইন্যান্সিং এর মধ্যে কি কি থাকতে পারে? ইকুইটি ফাইন্যান্সিং অলরেডি আলাপ করেছি। প্রিফারেন্স শেয়ার ক্যান বি লং টার্ম, অবশ্যই যদি 10-12 বছরের জন্য ইউজ করা হয়। ডেট ফাইন্যান্সিং অলসো ক্যান বি লং টার্ম, 5 বছরের বেশি। ভেঞ্চার ক্যাপিটাল অলরেডি কথা বলেছি আমরা। ইন্টারনাল ফাইন্যান্সিং যেমন আমি যদি বলি রিটেন আর্নিংস কি ইন্টারনাল ফাইন্যান্সিং না এক্সটার্নাল ফাইন্যান্সিং? ইন্টারনাল স্যার। ইন্টারনাল ফাইন্যান্সিং। ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং, হোয়াট ইজ দ্যাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং? ইন্টারন্যাশনাল কর্পোরেটের কাছ থেকে যদি কোনো ধরনের ইনভেস্টমেন্ট আসে সেটাকে মিন করতে পারে। যেমন আমি ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিলাম, আইএফসি থেকে লোন নিলাম, এডিবি থেকে লোন নিলাম, জাইকা থেকে লোন নিলাম, দ্যাট ইজ হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং। সো ইন্টারনাল ফাইন্যান্সিং আর ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং দুইটা জিনিস পাশাপাশি পরীক্ষার হলে যেন এই কনফিউশনটা তাড়াহুড়োর মধ্যে না হয়। হুম, স্যার লিজ ফাইন্যান্সিংটা কি 5 বছর, আই মিন লং টার্ম হতে পারে? হতে পারে। দিস আর সাম এক্সাম্পলস। এখন এখান থেকে এই লিজ ফাইন্যান্সিং মোর দ্যান 5 ইয়ার অবশ্যই হতে পারে। আমার জি যদি জি। লিজ কন্ট্রাক্ট 10 বছরের হয়, হতে পারে না? 5 বছরের বেশি হতেই পারে, স্বাভাবিক। দিস আর সাম এক্সাম্পল। এখন প্রশ্ন হচ্ছে একটা প্রতিষ্ঠান চালাতে হলে বাট ফর অর্গানাইজেশন হোয়াট টাইপ অফ ফাইন্যান্সিং ডু ইউ নিড? আমাদের অ্যাকচুয়ালি সব ধরনের ফাইন্যান্সিং দরকার, রাইট? সো কিভাবে বা কিরকম? যেমন একটা প্রতিষ্ঠান রান করতে হলে তার এই যে ফিক্সড অ্যাসেট, হ্যাঁ, ফিক্সড অ্যাসেটের জন্য কি দরকার হয়? লং টার্ম ফাইন্যান্সিং দরকার হয়। পার্মানেন্ট কারেন্ট অ্যাসেট বা কোনো রানিং অ্যাসেট যেমন মেশিনারি বা মেশিনারি সাপোর্টিং ম্যান্ডেটরি ইকুইপমেন্টস, এই দুইটা জিনিসই আসলে লং টার্ম ফাইন্যান্স দিয়ে কভার করা সম্ভব, এবং সেটা লং টার্ম ডেট বা ইকুইটি যাই হোক না কেন, দ্যাট ইজ পসিবল। কিন্তু কিছু কিছু ফাইন্যান্সিং প্রয়োজন পড়ে যেটা সিজনাল। যেমন জানুয়ারি ফেব্রুয়ারি অলরেডি কিন্তু কোম্পানিগুলা ব্যাংক থেকে বড় করা শুরু করছে, কারণ তাদের রমজান মাসকে টার্গেট করে যাদের এই অ্যাক্টিভিটিসগুলো রানিং থাকে, দে ক্যান বড়ো ফ্রম ব্যাংকস ফর সে 3 মান্থস। আবার তারা এখানে পেমেন্ট করে দিবে, দিয়ে আবার 3 মাসের জন্য ফাইন্যান্সিং করবে, আবার শীতের জন্য আবার 3 মাসের জন্য বড় করবে। তাহলে এই যে সিজনাল ইম্প্যাক্ট বা স্যালারি বা কোনো বোনাস দেওয়ার জন্য ইমিডিয়েটলি 2-3 মাস বা 60 ডেজ, 90 ডেজ, 30 ডেজের জন্য যে ফাইন্যান্সিংগুলো করে, এগুলো মেইনলি হচ্ছে অপারেশনাল অ্যাক্টিভিটিসের জন্য। তাহলে শর্ট টার্ম ফাইন্যান্সিংটা মেইনলি সাপোর্ট দেয় কিসে? অপারেশনাল অ্যাক্টিভিটিসগুলোতে। ঠিক আছে, আর বাকি সমস্ত ফাইন্যান্সিংগুলো আমরা দেখি in long term nature, long or sometimes it can be medium term also। কিছু কিছু মিডিয়াম টার্ম এমন হতে পারে যে এইরকম মিডিয়াম টার্ম সাপোর্ট দিয়ে আবার আবার মিডিয়াম টার্ম সাপোর্ট নেওয়া হচ্ছে। এটা ডিপেন্ডস অন দ্য ম্যানেজমেন্ট স্টাইল, যে কোন স্টাইলে আমি
ব্যবসা করব, বাট রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটিস অ্যান্ড সিজনাল সাপোর্টের জন্য উই নিড শর্ট টার্ম ফাইন্যান্সিং। আন্ডারস্টুড? আচ্ছা, আমরা একটা ব্যালেন্স শিট দেখি যে ফাইন্যান্সিং এর ক্ষেত্রে দেখেন অ্যাসেটস অ্যাজ এ কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি আছে? ক্যাশ, ক্যাশ ইকুইভ্যালেন্ট, ট্রেড রিসিভেবলস, ইনভেন্টরিজ, আদার কারেন্ট অ্যাসেট। এই কারেন্ট অ্যাসেট গুলো সাপোর্ট দেওয়া হয় কি দিয়ে? শর্ট টার্ম ফাইন্যান্স দিয়ে, রাইট? সো কারেন্ট অ্যাসেট গুলো সাপোর্ট দেওয়া হয় এই কারেন্ট লায়াবিলিটিস দিয়ে। তাহলে কারেন্ট লায়াবিলিটি কি কি? ট্রেড অ্যান্ড আদার পেয়াবলস, শর্ট টার্ম বরোয়িং। দেখেন এই যে কারেন্ট অ্যাসেট গুলোর এগেনস্টে কিন্তু শর্ট টার্ম বরোয়িং কভার দিচ্ছে, ঠিক আছে? তারপরে কারেন্ট পোর্শন অফ লং টার্ম বরোয়িং, অর্থাৎ আমি একটা লং টার্ম বরোয়িং করেছি কিন্তু আগামী 12 মাসের মধ্যে যেটুকু পেয়াবল সেটা কিন্তু আমার শর্ট টার্ম ফাইন্যান্সিং এর অংশ। আন্ডারস্টুড? এই জায়গাটা বুঝতে পারছেন সবাই? এই কারেন্ট পোর্শন অফ লং টার্ম ফাইন্যান্স এটা কেন কারেন্ট লায়াবিলিটির মধ্যে আসলো? যে তেমনি কারেন্ট ট্যাক্স পেয়াবল, গভর্নমেন্টকে আমাকে ইমিডিয়েটলি যে ট্যাক্স পে করতে হয় ইয়ারলি, সেটা আমার কারেন্ট লায়াবিলিটিস। তো এই কারেন্ট অ্যাসেট ইজ সাপোজ টু বি মিটিগেটেড বাই কারেন্ট, মানে কারেন্ট লায়াবিলিটিস সাপোজ টু বি মিটিগেটেড বাই কারেন্ট অ্যাসেট। তাহলে এটার যে আমরা দেখেছি কারেন্ট রেশিও কি 1:2 না? জি স্যার। স্ট্যান্ডার্ড হচ্ছে 1:2, কিন্তু কোম্পানি টু কোম্পানি এটা ভ্যারি করতে পারে। তার মানে কারেন্ট অ্যাসেট ইজ সাপোজ টু বি ডাবল অফ কারেন্ট লায়াবিলিটিস। তাহলে এমন যদি হয় যে কারেন্ট অ্যাসেট বেশি, কারেন্ট লায়াবিলিটিস কম, আবার এমন হতে পারে যে এই কারেন্ট লায়াবিলিটিকে আপনার পুরোটা লিকুইডেশনের সময় কাজে লাগাতে হতে পারে, ফর এক্সাম্পল। কিন্তু বাস্তবে তো সেটা হয় না। তো যে কারণে 1:2 is not risky, is a good position, অর্থাৎ কারেন্ট অ্যাসেট ভার্সেস কারেন্ট লায়াবিলিটি মাস্ট বি 1:2, বাট নেচার অফ দ্য বিজনেস ডিটারমাইন এজ অ্যাকচুয়াল ফিগার। যেমন ব্যাংকিং সেক্টরের জন্য কিন্তু কারেন্ট রেশিও 1:1 হচ্ছে পারফেক্ট। তার মানে কোনো আইডিয়াল মানি পড়ে নাই। বোঝা গেছে? আচ্ছা, এবার আসি নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে। নন কারেন্ট অ্যাসেট আছে আমার যত ধরনের ফিক্সড অ্যাসেট অ্যান্ড লং টার্ম অ্যাসেট আছে, that is also supposed to be covered by the non-current liabilities. So non-current asset is supposed to be covered by non-current liabilities as well as equity. So non-current asset যেটা আছে, if it is a asset based company like Grameenphone, asset based company মানে বিটিএস টাওয়ার ইঞ্জিন মেশিন টেশিন দিয়ে সবকিছু, তাহলে সেক্ষেত্রে এই পার্টটা যদি স্ট্রং না হয় তাহলে তারা কিন্তু ব্যবসা করতে পারবে না। বোঝা গেছে? যেমন আপনি দেখবেন যে আপনার টেলিনর যখন প্রথম বাংলাদেশে ঢোকে হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল নিয়ে ঢুকছে। কারণ আগে তারা হিউজ অ্যামাউন্ট অফ ক্যাপিটাল নিয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, ব্যবসা শুরু করছে, দেন লোকাল ব্যাংকগুলো টাকা ইনজেক্ট করা শুরু করছে, তার আগে না। এই জন্য অ্যাসেট বেসড কোম্পানিগুলোকে এই নন কারেন্ট অ্যাসেট এবং ইকুইটি পার্টটা স্ট্রং হতে হয়। ইনিশিয়াল স্টেজে টোটাল ইকুইটিটা স্ট্রং হতে হয়, দেন আস্তে আস্তে এখানে ব্যাংকিং ফাইন্যান্স ঢুকতে থাকে। মনে রাখতে হবে ব্যাংকিং ফাইন্যান্স কিন্তু শুরুতে হুট করে পাওয়া যায় না, কারণ আগে কনফিডেন্স প্রয়োজন পড়ে। সো ব্যালেন্স শিট যদি আপনি দেখেন, অ্যানালাইসিস করেন, আপনাকে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট লায়াবিলিটিস অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইটি, এবং এই এই জায়গাটায় যত লোড নিতে পারবেন আপনি, অর্থাৎ এই বরোয়িংয়ে যত লোড নিতে পারবেন লং টার্ম, তত আপনার ইকুইটি ফিউচারে বাড়তে থাকবে। বুঝতে পারছেন কেন? এটাই হচ্ছে লাইভ ব্লাড, এটাই আলটিমেটলি কোম্পানির ভিতর মানে সার্কুলেশন হবে, এবং এই লং টার্মের
মানে ফাইন্যান্সটা ইউজ করেই কিন্তু কোম্পানির আলটিমেটলি ইনকাম বাড়বে। বুঝতে পারছেন? ব্যালেন্স শিট সাইজটা বাড়তে থাকবে। এই জন্য বলা হয় ভ্যালু অফ দ্য গিয়ার্ড অর লিভার্ড কোম্পানি ইজ মোর দ্যান ভ্যালু অফ আনলিভার্ড কোম্পানি। ক্লিয়ার? লাস্টের লাইনটা বুঝিনি। ভ্যালু অফ লিভার্ড কোম্পানি। হোয়াট ইজ লিভার্ড কোম্পানি? লিভার্ড কোম্পানি মানে হচ্ছে যার বড়োড ডাইভার্স। ফান্ড। ভ্যালু অফ বড়োড মানে যে কোম্পানি লোন নিয়ে ব্যবসা করে আর যে কোম্পানি লোন না নিয়ে ব্যবসা করে, দুইটার মধ্যে কার ভ্যালু বেশি? যে লোন নিয়ে ব্যবসা করে তার। কারণ আপনি চিন্তা করেন, একটা কোম্পানির অ্যাভারেজ রিটার্ন যদি 20% হয় বছরে, তাহলে লোনে পেমেন্ট করছে সে 10%। বাকি 20% কোথায় যাচ্ছে? ইকুইটি হোল্ডারদের রিটার্নে। তাহলে তার রিটার্ন তো 20% আসেই, আবার এখান থেকে 10% অ্যাড হলো, তাহলে ইকুইটি হোল্ডারদের রিটার্ন কি 30% হয়ে গেল না? আমি জাস্ট সিম্পল ম্যাথ যদি বলি। কিন্তু একটা কোম্পানির শুধুমাত্র ইকুইটি দিয়ে যদি থাকতো, এটা যদি না থাকতো, তাহলে কি হতো? তার রিটার্ন কত হতো? 20%। বোঝা গেছে? সো জি স্যার। বলা হচ্ছে ভ্যালু অফ লিভার্ড কোম্পানি মাস্ট বি হায়ার দ্যান ভ্যালু অফ আনলিভার্ড কোম্পানি। তাহলে আমরা শর্ট টার্ম ফাইন্যান্সিং, লং টার্ম ফাইন্যান্সিং, ইকুইটি ফাইন্যান্সিং সবই শিখলাম। এখন দেখব যে শর্ট টার্ম ফাইন্যান্সিং এর আদৌ কোনো লাভ আছে কিনা বা তার কোনো কস্ট আছে কিনা। হোয়াট ইজ দ্য কস্ট অফ শর্ট টার্ম ফাইন্যান্সিং? সো শর্ট টার্ম ফাইন্যান্সিং আমরা দেখেছি যে উইদিন 1 ইয়ার হয়, 12 মান্থস হয়, এবং তার একটা পার্ট হচ্ছে ক্রেডিটে সেলস, মানে সেলস অন ক্রেডিট, বা আমরা যেটাকে বলি অ্যাকাউন্ট রিসিভেবল। সো হোয়াট ইজ অ্যাকাউন্ট রিসিভেবল? অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমি যদি কোনো জায়গা থেকে বা কোনো সেলারের কাছ থেকে অন ক্রেডিটে বাকিতে কিনি, তাহলে আমরা কি করব? বাকিতে কিনলে আমরা তার কাছ থেকে অবশ্যই একটা সময় নিয়ে নিব যে আগামী 90 দিনের মধ্যে আমি পেমেন্ট করব। রাইট? তো 90 দিনের মধ্যে যদি আমি পেমেন্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে চিন্তা করতে হবে যে এটার কোনো অপশন আছে কিনা, বেনিফিট আছে কিনা। তো নর্মালি আমরা ইন্টারন্যাশনাল ট্রানজেকশনগুলোতে বিলিংয়ের যে নেচার, আপনারা জানেন আসলে এই যে ব্যবসা বা বাণিজ্য, এটা শুরু হয়েছে কত 1700 দশক থেকে, তাই না? 1700 দশক থেকেই তো ব্যবসা বাণিজ্য শুরু হয়, এবং তখন থেকেই কিন্তু সারা ওয়ার্ল্ডের প্র্যাকটিসগুলো অলমোস্ট সেম। আমরা কিন্তু এখনো সেই ব্রিটিশ ইন্স্যুরেন্স কোম্পানি মানে অ্যাক্ট, আমরা এখনো সেই ব্রিটিশ ট্রাস্ট অ্যাক্ট ফলো করি। বাংলাদেশে যত ল আছে বা এই সাবকন্টিনেন্টে ভারত উপমহাদেশে যত ল আছে, তার একটা বড় অংশ হচ্ছে কি ব্রিটিশ ল। এই জন্য ব্যারিস্টারি করতে মানুষ লন্ডনে যাইতে হয়, আর কোনো কান্ট্রিতে যাওয়া হয় না। কারণ সারা বিশ্বে সিভিলাইজেশন, বিজনেস, ল, এটার রূপকার হচ্ছে ইংল্যান্ড বা লন্ডন। এটা আমরা সবাই জানি। কারণ ওয়ান্স দিস সাবকন্টিনেন্ট ওয়াজ এ কলোনি বাই অ্যারাউন্ড 220 ইয়ার্স আর 217 ইয়ার্স, তাই না? 217 বছর তারা আমাদেরকে কি শাসন শোষণ করে গেছে। তো সো এই যে ইন্টারন্যাশনাল প্র্যাকটিসটা কিন্তু তখন থেকেই অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড সিমিলার। এই জন্য এই যে মার্কগুলো, এই মার্কগুলো কিন্তু অল অন এ সাডেন আসে নাই। অর্থাৎ কোনো বিলে যদি N/30 লেখা থাকে, বিলের কর্নারে N/30 লেখা আছে, এর মানে কি? মানে হচ্ছে যে সেলসটা করেছি বা আমি যে পারচেসটা করেছি, এই পারচেস টাকা ফেরত দিতে হবে 30 দিনের মধ্যে।
উইদাউট এনি কাইন্ড অফ ডিসকাউন্ট। আমি কোনো ডিসকাউন্ট পাবো না, কিন্তু আমাকে 30 দিন সময় দেওয়া হয়েছে পেমেন্ট করার জন্য। তাহলে এটাকে বলা হয় নেট পিরিয়ড, N30, নেট পিরিয়ড N30, রাইট? তাহলে নেট পিরিয়ড নো ক্যাশ ডিসকাউন্ট, এটা আমরা কিভাবে লিখি? N30 দিয়ে। নো নো ক্যাশ ডিসকাউন্ট অ্যান্ড নেট পিরিয়ড, বা নেট পিরিয়ড নো ক্যাশ ডিসকাউন্ট, এটাকে আমরা বলি ও নেট 30। নেট পিরিয়ড উইথ ক্যাশ ডিসকাউন্ট, এটার মানে কি? যেমন এইরকম যদি লেখা থাকে, তাহলে নেট পিরিয়ড এটা, আর এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। এর মানে হচ্ছে আপনাকে 30 দিনের মধ্যে টাকা পে করতেই হবে। আপনি যদি 10 দিনের মধ্যে পে করেন, তাহলে আপনি 2% ডিসকাউন্ট পাবেন বিলের উপর। কি বললাম? আপনি যদি, যেমন আপনারা এখন ইয়াতে গিয়ে কি দেখেন, অনেক সময় মোবাইল ফোন কিনতে গিয়ে কি দেখেন, যে আপনি একটা মোবাইল শোরুম থেকে 1 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনলেন। ফোন কিনে আপনি বললেন আমি এটা ইএমআই দিয়ে দিব, তাহলে সেটা এক ধরনের। আর আপনি বলতেছে যে আপনি এখনই পে করলে আপনার ক্যাশ ডিসকাউন্ট আছে। এরকম এটাও তাই, আমাকে 30 দিনের মধ্যে তো পে করতেই হবে, বাট আমি যদি 10 দিনের মধ্যে পে করি, তাহলে আমি 2% ডিসকাউন্ট পাবো অন মাই পেয়াবল বিল। এই জন্য এটাকে বলা হয় নেট পিরিয়ড, অর্থাৎ 210 নেট 30, 2% ডিসকাউন্ট উইদিন 10 days অ্যান্ড নেট 30। আপনাকে 30 দিনের মধ্যে পে করতেই হবে, কিন্তু 30 দিনের মধ্যে পে করলে, অর্থাৎ 11তম থেকে 30 তারিখ পর্যন্ত, এই 20 দিনের জন্য কিন্তু আপনি কোনো ডিসকাউন্ট পাবেন না যদি পরে পে করেন। বোঝা গেছে? এখন আসি, তাহলে আমি যদি অ্যাজ এ সিএফও, আগেকার মানুষ কি করতো, যেহেতু কোম্পানিগুলো ছিল মালিক, চেয়ারম্যান, এমডি বেসড, অর্থাৎ তারা যা বলতো তাই, তারা এত কিছু হিসাব কিতাব করতো না। ভাই, এখানে 210 নেট 30 বলা হয়েছে, ঠিক আছে, আমি 10 দিনের মধ্যে পে করব না। তারা বলতো আমার ওই 29 দিনের মাথায় যে পেমেন্ট করব, কারণ ওই টাকাটা আমি অন্য কাজে ইউজ করব বা ব্যবসার কাজে ইউজ করব। এটা আগেকার ব্যবসায়ীদের প্র্যাকটিস ছিল। কিন্তু এখন তো ভাই এডুকেটেড যুবকরা বা এডুকেটেড ইয়াং জেনারেশনরা ব্যবসায় ঢুকছে। এখন আপনাকে চিন্তা করতে হবে, আচ্ছা আমি যদি 10 তারিখের মধ্যে পেমেন্ট দিয়ে দেই, তাহলে আমার কোনো লাভ আছে কিনা, এবং আমি কোম্পানির জন্য কোনো সেভ করতে পারি কিনা বা ভ্যালু এডিশন করতে পারি কিনা। অর্থাৎ আমি যদি এই 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে পেমেন্ট করতে চাই, তাহলে 11তম সময় তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত পে করলে আমার কোনো ডিসকাউন্ট নেই। ডিসকাউন্ট আছে কোথায়? শুধুমাত্র যদি এখানে পে করি, তাই তো? এখন এখানে পে করলে আমি, যদি এমন হয় ব্যাংক থেকে এই 20 দিনের জন্য আমি 10% বা 15% ইন্টারেস্টে একটা ফান্ড বড় করলাম, ফান্ড বড় করে আমি 10 তারিখেই পেমেন্ট দিয়ে দিলাম, দিলে আমার কি লাভ হবে না লস হবে? বুঝতে পারছেন? এটা যদি আমি বের করতে চাই, অর্থাৎ কস্ট অফ নট অ্যাভেলিং ডিসকাউন্ট অফার, আমি যদি ডিসকাউন্ট অফারটা না নেই, তাহলে আমার কস্ট কত হবে? বা অল্টারনেটিভলি যদি আমি বলি, আমি যদি ডিসকাউন্ট অফারটা নেই এখানে 2%, তাহলে আমার কোম্পানির জন্য কি লাভ হবে? ঠিক আছে, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ মাই কোম্পানি? তো এটা আমাদেরকে বের করতে গেলে কি করতে হবে? এই ফর্মুলাটা ইজিলি ইউজ করতে পারি। ফর্মুলাটা ভেরি সিম্পল। ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে 2%, 100 - ডিসকাউন্ট পার্সেন্টেজ মানে 100 - 2%, তাই তো? এখানে 100 - 2%, তার মানে আপনি 2% ডিসকাউন্ট পাচ্ছেন কিসের উপর? 98% পেমেন্টের উপর। কারণ আপনি এখানে পেমেন্ট করবেন কত?
98% পেমেন্ট করবেন, তাই না? মানে 100 টাকায় 98 টাকা পেমেন্ট করতে হবে আপনার, যদি আপনি 10 তারিখে পেমেন্ট করেন। তাহলে 98 টাকার উপর 2% ডিসকাউন্ট পাচ্ছেন। এটাকেই শুধুমাত্র অ্যানুয়ালে কনভার্ট করে দিতে হবে। অ্যানুয়ালে কনভার্ট করব কি করে? অ্যানুয়ালে কনভার্ট করব 365 দিনে কনভার্ট করব। আর নিচে পেমেন্ট ডেট মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। পেমেন্ট ডেট কবে? পেমেন্ট ডেট হচ্ছে 30 তারিখে। আর আমার ডিসকাউন্ট পিরিয়ড কত? 10 তারিখে আমি বড় করব। অর্থাৎ আপনি 20 দিনের জন্য বড় করেছিলেন, এটাকে আপনি ডিনোমিনেশনে রেখে নিউমারেটরে যদি 360 দিয়ে ইয়ারলিতে কনভার্ট করে ফেলেন, তাহলে এই ডিসকাউন্টটা ইয়ারলিতে কনভার্ট হয়ে গেল। সোজা কথা, এটাই হচ্ছে এই ফর্মুলার মিনিং। বোঝা গেছে? সো এইটা করলে আমার কি দাঁড়ায় আমরা একটু দেখি। যদি দেখেন, কোশ্চেনটা পড়েন, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট অ্যানুয়াল কস্ট to forgo or not availing the cash discount of 210 net 30? তার মানে আমি অ্যাজ এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি যদি আমার চেয়ারম্যানের কথা শুনে আমি 10 দিনের মধ্যে ডিসকাউন্ট না নেই, তাহলে আমার কোম্পানির জন্য লস কতটুকু। দেখেন, আমরা তখন অ্যাপ্রক্সিমেট অ্যানুয়াল ইন্টারেস্ট কস্ট বের করি। এই যে 2%, 100% মাইনাস 2% into 365 divided by discount period, পেমেন্ট ডেট মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। তো এটা করলে কি হয়? 32% গেইন হয়। অর্থাৎ আমি যদি 20 দিনের জন্য, অর্থাৎ 11তম দিন থেকে 30তম দিনের জন্য, 20 দিনের জন্য ব্যাংক থেকে 10% বড় করে এনে আমি যদি এটা পেমেন্ট করে দেই, তাহলে আমি কত পার্সেন্ট সেভ করতে পারতেছি? 37% সেভ করতে পারতেছি। অর্থাৎ আমার নেট লাভ কত হবে? আমার নেট লাভ হচ্ছে 27.2% আমার কোম্পানির বিলের উপর সেভ। খেয়াল করছেন? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? অর্থাৎ আপনি যদি ব্যাংক লোন নিয়ে এসে এটারে পে করেন এবং 2% ডিসকাউন্ট অ্যাভেল করেন, ইউ উইল গেট 27.2% on the costing price of your company. তাহলে খেয়াল করেন, আপনার যদি 365 দিনে প্রতিদিন হিসাব করে, অর্থাৎ 30 দিনের সাইকেল হিসাব করলে 12টা সাইকেল হয়, 12টা পার্সেস, প্রতিদিন অ্যাভারেজ পার্সেস যদি আপনার 50 কোটি টাকা হয়, তাহলে 50 কোটি ইন্টু 27% আপনি কোম্পানির জন্য সেভ করতেছেন। হিসাব করেন তো কত কোটি টাকা সেভ হয় আপনার। অ্যাভারেজ 50 কোটি টাকা যদি পার্সেস হয়, তাহলে 0.272%। সো আপনার 13 কোটি টাকা কোম্পানির জন্য লাভ আছে বছরে। বুঝছেন? তেমনি বড় বড় কোম্পানিতে, যেমন টয়োটার মতো কোম্পানি, কিংবা বেক্সিমকোর মতো কোম্পানি, স্কোয়ারের মতো কোম্পানি, আবুল খায়েরের মতো কোম্পানি, বিএসআরএম এর মতো কোম্পানি, তাদের পার ডে অ্যাভারেজ পার্সেস, অর্থাৎ অল থ্রু দ্য ইয়ার অ্যাভারেজ যদি করে, পার ডে তাদের পার্সেস আছে 500 crore টাকার উপরে পার ডে। বুঝতে পারছেন? অর্থাৎ পার ডে যদি 500 কোটি টাকা ইয়া হয়, তাহলে 1,82,000 কোটি টাকার উপরে তাদের বাৎসরিক বাই সেল আছে। তাহলে সেক্ষেত্রে আপনার সেভিংস কত হবে? জাস্ট হিসেব করেন। বুঝতে পারছেন? সো এই জন্য আগের কনসেপ্ট আর এখন নাই, যে আমার কাছে টাকা আছে আমি দিব না, লাস্ট ডেটে গিয়ে পেমেন্ট করব। এই কনসেপ্টটা এখন আর নাই। আপনাকে প্রত্যেকটা পাই পয়সা হিসাব করতে হবে। অ্যাজ এ সিএফও, ইউ হ্যাভ টু ওয়ার্ক অন স্পেসিফিক গেইন অর লস অফ দ্য বিজনেস ট্রানজ্যাকশন। এটা মাথায় রাখতে হবে। এটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার।
ওকে, আচ্ছা, তাহলে বুঝলে এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। পরীক্ষার হলে প্রশ্ন থাকলে যেন আমরা কোনোভাবে মিস না করি, ছোট্ট প্রশ্ন থাকলেও যাতে ভুল না হয়, ক্যালকুলেশনে যাতে, কুইক ক্যালকুলেশনে যাতে ভুল না হয় সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এখন আসি রিস্ক অফ শর্ট টার্ম ফাইন্যান্স। আচ্ছা, আমরা এই যে শর্ট টার্ম ফাইন্যান্স 10 দিনের জন্য, 20 দিনের জন্য, 90 দিনের জন্য, 30 দিনের জন্য যে ফাইন্যান্সটা নেই, হোয়াট ইজ দ্য রিস্ক অফ দ্যাট? রিস্ক হচ্ছে ফার্স্ট অফ অল রিনিউয়াল রিস্ক। যেমন রিনিউয়াল রিস্কটা কি? আপনি, আপনার তো একদিনের ব্যবসা না, আপনার 30 দিনের ফাইন্যান্স, তাহলে 30 দিন পরে আবার রিনিউ হবে, আবার 30 দিন পরে আবার রিনিউ হবে, এভাবে 1 বছর চলতে থাকবে, মিনিমাম 12 মাস চলতে থাকবে, 12টা ট্রান্সে। এখন এই প্রত্যেকটা পয়েন্ট আপনার রিস্ক রয়েছে। কেন রিস্ক রয়েছে? কারণ মার্কেটে ইন্টারেস্ট রেটটা ফ্লাকচুয়েট করে অ্যাকর্ডিং টু দ্য ইকোনমিক কন্ডিশন, অর্থাৎ দেশের অর্থনৈতিক কন্ডিশনের উপর ভিত্তি করে তার ইন্টারেস্ট রেটটা ফ্লাকচুয়েট করে। আপনার নিউজ পেপারে দেখেছেন, সামটাইমস উই ক্যান গেট যে গভর্নমেন্টের ইন্টারেস্ট রেট বেড়েছে, গভর্নমেন্টের ইন্টারেস্ট রেট কমেছে, ও ট্রেজারি বিলের রেট কমেছে, ট্রেজারি বিলের রেট বেড়েছে, এটা আমরা দেখি। সো এটার মানে কি, যখন মার্কেটে ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েশন করে তখন কিন্তু আগের টার্মস অ্যান্ড কন্ডিশনে রিনিউ হয় না। প্রত্যেকটা রিনিউয়ালের সময় তখন নতুন নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন, তখন কিন্তু ইন্টারেস্ট রেট বাড়তে বা কমতে পারে। এই জন্য ইন্টারেস্ট রেট রিস্ক। আমি অল অন এ সাডেন ব্যবসা করি 10% বরোয়িং করে, বা 10% ইন্টারেস্ট দিয়ে বরোয়িং করি, অল অন এ সাডেন আমরা দেখলাম করোনার সময় এটা হয়ে গেল 15%, বা আরো পরে হয়ে গেল এটা 18%। তাহলে এটা তো 18% মানে কি, আপনি অ্যাডিশনাল 8% কোম্পানির ফাইন্যান্সের উপর কস্ট বিয়ার করছেন, অর্থাৎ আপনার বিজনেসের ভলিউম থেকে 8% এক্সট্রা কস্ট বিয়ার করছেন। অর্থাৎ আপনি বছর শেষে ডিভিডেন্ড দেওয়ার মতো আপনার টাকা থাকবে না, প্রফিট কম হবে। তাহলে ইন্টারেস্ট রেট ফ্লাকচুয়েশন একটা ফ্যাক্টর, তাই তো? ওকে, আচ্ছা, দেন ইম্পর্টেন্ট পার্ট, কোশ্চেনটা হচ্ছে ডিসাইডিং ফর শর্ট টার্ম অর লং টার্ম ফাইন্যান্সিং, হুইচ ওয়ান ইজ বেস্ট ফর মাই কোম্পানি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, whether I should take short term financing or long term financing. When deciding which option is the best for you, consider the following. কি কি ফলো করতে হবে? How much money do you need? যদি আপনার বড় ধরনের ফাইন্যান্সিং প্রয়োজন পড়ে, তাহলে কি শর্ট টার্মে যাব না লং টার্মে যাব? লং টার্ম স্যার। লং টার্মে লং যাব। টার্মে। হাউ সুন ডু ইউ নিড ইট? আপনার খুব কুইকলি দরকার, আগামীকাল, আগামী 1 সপ্তাহের মধ্যে টাকা দরকার, শর্ট টার্ম। আমি শর্ট টার্ম। হাউ মাচ শর্ট টার্ম, উইল, জি স্যার। হ্যাঁ, হাউ মাচ উইল বি দ্য কস্ট? কস্টের ক্ষেত্রে শর্ট টার্মের জন্য কস্ট বেশি না লং টার্মের জন্য কস্ট বেশি? ক্যালকুলেট করতে হবে। অর্থাৎ হাউ মাচ উইল বি দ্য কস্ট। নর্মালি শর্ট টার্ম কস্ট কম হয়, শর্ট টার্ম ফাইন্যান্সিং এর কস্ট কম হয়, লং টার্ম ফাইন্যান্সিং এর কস্ট বেশি হয়। কেন? লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য কেউ অল্প রেটে বুক করে বসে থাকে না। কোনো ব্যাংক 10%-এ লোন দিবে, আর ওই 20 বছরের জন্য লোন দিবে 10 বছরে 10%-এ, এটা করবে না, কারণ এটা তো ফ্লাকচুয়েট করে, রাইট? সো লং টার্মের কস্টিং বেশি, শর্ট টার্মের কস্টিং কম। সো আমি যদি বলি যে আমি কম কস্টে টাকা নিব, তাহলে আমি শর্ট টার্ম ফাইন্যান্সে যাব। কিন্তু শর্ট টার্ম ফাইন্যান্সে গেলে আবার রিস্কও রয়েছে। ওই যে বললাম যে রিনিউয়াল রিস্ক, ইন্টারেস্ট ফ্লাকচুয়েট করতে পারে। এগ্রেসিভ বিজনেস আর ডিফেন্সিভ বিজনেস,
আপনার যদি এগ্রেসিভ বিজনেস হয় তাহলে আপনি কি করবেন? আপনি শর্ট টার্ম ফাইন্যান্সিং করবেন। আপনার যদি ডিফেন্সিভ বিজনেস হয় আপনি লং টার্ম ফাইন্যান্সিং করবেন, কারণ শর্ট টার্ম ফাইন্যান্সিং এর রিস্ক বেশি। রিস্ক অ্যাপেটাইট অফ ডিসিশন মেকার, রিস্ক টেকার অর রিস্ক অ্যাভার্সার। যদি আপনি রিস্ক টেকার হন তাহলে আপনি শর্ট টার্ম ফাইন্যান্সিং এ যাবেন। হু উইল বি ইউর বোরোয়িং ফ্রম, অর্থাৎ আপনি কার কাছ থেকে বড় করছেন? ব্যাংকের কাছ থেকে, ফরেন লোন, ডোনার এজেন্সি, সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ গভর্নমেন্ট অর এনি আদার গভর্নমেন্ট। এটার উপর ডিপেন্ড করে আপনার শর্ট টার্ম হবে না লং টার্ম হবে, তাই তো? সো আপনি যদি ব্যাংকের কাছ থেকে করেন তাহলে শর্ট টার্মে যেতে পারেন, আপনি ডোনার এজেন্সির কাছ থেকে হলে লং টার্মে যেতে পারেন, হ্যাঁ, ফরেন হলে লং টার্মে যেতে হবে। হোয়াট টাইপ অফ কোলাটারাল ক্যান ইউ প্রোভাইড? কোলাটারাল মানে কি? হোয়াট ইজ কোলাটারাল? কে বলতে পারবে? স্যার জামানত টাইপ। জামানত অর্থাৎ সিকিউরিটি। একটা লোন নিতে হলে যে সিকিউরিটি দিতে হয় সেটাকে আমরা বলি কোলাটারাল। তাহলে কোলাটারাল যদি দিতে হয়, আমি কি শর্ট টার্মের জন্য কোলাটারাল দিব না। সো আমাকে কোলাটারাল দিয়ে যদি লোন নিতে হয় তাহলে আমি লং টার্ম ফাইন্যান্সিং এর ক্ষেত্রে এটা ইউজ করব। হোয়াট ইজ ইয়োর বিজনেসেস ওভারঅল ফাইন্যান্সিয়াল হেলথ? আমার বিজনেস যদি হেলদি বিজনেস হয় তাহলে আমার কি ইমিডিয়েটলি শর্ট টার্ম ফাইন্যান্সিং প্রয়োজন পড়বে না। আমি ধীরে সুস্থে দেখে শুনে লং টার্ম ফাইন্যান্সিং এ চলে যাব। আন্ডারস্টুড? স্যার ডোনর এজেন্সি কি স্যার? হুম। ডোনর এজেন্সি? ডোনার এজেন্সি এই যে আমরা প্রতি বছর বাংলাদেশের বাজেট হয় কত? 7 লাখ কোটি টাকা, তাই না? 7 লাখ কোটির মধ্যে আমাদের ইন্টারনাল রেভিনিউ সোর্স অর্থাৎ ট্যাক্স, ভ্যাট ইত্যাদি সহ 5 লাখ কোটি টাকা আমরা ম্যানেজ করতে পারি। বাকি 2 লাখ কোটি টাকা হচ্ছে ঘাটতি বাজেট। এই 2 লক্ষ কোটি টাকা কোথা থেকে আসে বাংলাদেশ সরকারের? হুম, আমরা কি ডোনার পাই? ফান্ড থেকে আসে স্যার ট্যাক্স বিভিন্ন থেকে, ভ্যাট থেকে। ঋণ নেওয়া হয়। না না, ট্যাক্স ভ্যাট থেকে তো ইন্টারনেট 500 কোটি টাকা আসলো। 500 কোটি টাকা ট্যাক্স ভ্যাট থেকে আমরা দান পাই। দান ইন্টারনাল মানে যে কি? দান পাই না? ইন্টারনাল যে স্যার হচ্ছে, জি স্যার, না, দান পাই স্যার। মানে ডোনার, ডোনারের কাছ থেকে। তো ডোনার এজেন্সির মধ্যে যারা রয়েছে যেমন ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের দুইটা জাইকা ফান্ড আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, ওয়ার্ল্ড ব্যাংক তারপরে আছে, ইফাদ আছে স্যার। তারপরে এডিবি, আইডিবি, হ্যাঁ, জি স্যার, অনেক এডিবি, আইডিবি, জি স্যার। প্রচুর ডেভেলপমেন্ট ফান্ড আছে। সো এই জায়গাগুলোতে এই জন্য বলা হয় বাজেটের ক্ষেত্রে ডেফিসিট বাজেট ইজ গুড ফর ডেভেলপিং কান্ট্রিজ। কি বললাম? ডেফিসিট বাজেট ইজ গুড অ্যান্ড ম্যান্ডেটরি ফর ডেভেলপিং কান্ট্রিজ, বাট ডেভেলপড কান্ট্রির জন্য সারপ্লাস বাজেট ইজ গুড। বুঝতে পারছেন? জি সো স্যার। আমরাও তাই, আমরা যখন দেখব যে কোম্পানি ইজ ইন গ্রোথ ফেজ তখন কিন্তু আমাদের এই অল্টারনেটিভ ডাইভার্সিফাইড সোর্স অফ ফাইন্যান্সিং এর কথা মাথায় রাখতে হবে। শর্ট টার্ম, লং টার্ম, সিজনাল ফাইন্যান্স, উইথ কোলাটারাল, উইদাউট কোলাটারাল, উইথ সিকিউরিটি, উইদাউট সিকিউরিটি, ফরেন লোন, লোকাল লোন, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, ইকুইটি ফাইন্যান্স, নন ইকুইটি ফাইন্যান্স। সো আপনি যখন একটা লোকাল কংগ্লোমারেট হবেন, যেমন বাংলাদেশে অনেক বড় বড় গ্রুপ রয়েছে যাদের 30টা, 40টা, 50টা করে কোম্পানি রয়েছে। দে অল থিঙ্ক অ্যাবাউট কমপ্লেক্স ফাইন্যান্সিং। এবং আপনি যখন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবেন তখন ওয়ান্স আপন এ টাইম এই সমস্ত বিজনেসগুলো আপনি রান করবেন। যেমন আপনার প্রেডিসিসররা রান করছে এখন, আপনার সিনিয়ররা এখন রান করছে। ধরেন ফর এক্সাম্পল, আমি যদি 15টা কোম্পানির গ্রুপ সিএফও হই, হোয়াট ইজ মাই কনসার্ন? পুরোটা কোম্পানির গ্রুপ সিএফও হতে হলে আপনাকে 15টা কোম্পানির ফাইন্যান্সিং থেকে শুরু করে অ্যাড মানে অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে শুরু করে এভরিথিং আপনাকে মাথায় রাখতে হবে। সো তখন কিন্তু 15টা বিজনেসের বিজনেস মডেল জানতে হবে, ফাইন্যান্সিং ক্যাশ ফ্লো জানতে হবে, সেটাতে অল্টারনেটিভ মার্কেটে কার কাছ থেকে কি ফাইন্যান্সিং আনতে পারি, কি কি সোর্স আছে, এভরিথিং হ্যাজ টু বি ইন মাইন্ড এবং আপনাকে ভেরি ইফেক্টিভলি কাজ করতে হবে। সো হয়ে যাবে বাই টার্ন, অভিজ্ঞতায় সেগুলো চলে আসবে। বাট মেক শিওর ইউ হ্যাভ টু ইউজ ইউর ব্রেন। আপনাকে আপনার ব্রেনটাকে ইউজ করতে হবে, আপনার ক্যাপাবিলিটিটাকে ইউজ করতে হবে। আপনাকে আপনার এডুকেশন, এই ফাউন্ডেশনটাকে কাজে লাগিয়ে
প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটাকে ইউজ করতে হবে, রাইট? সো সব কিছুই এখনই শেখার সময়। এই জন্য আমরা অনেক সময় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি আপনাদের সাথে। ওকে, দেন কাম টু দ্য পয়েন্ট। এই চ্যাপ্টারটা বেশ বড়, চ্যাপ্টার 7। সো এবং খুব ফ্রুটফুলও বটে, প্রচুর প্রশ্ন আসে এখান থেকে। আমরা একটু মনোযোগ দিয়ে শিখব। হোল্ডিং ক্যাশ অ্যান্ড কস্ট অফ হোল্ডিং দ্য ক্যাশ, হোয়াট ডাজ ইট মিন? যে ক্যাশ কেন আমরা হোল্ড করি, হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড হোল্ডিং দ্য ক্যাশ? কেন বিজনেসে ক্যাশ প্রয়োজন পড়ে? বিজনেসে ক্যাশ প্রয়োজন পড়ে ডিফারেন্ট পারপাসে, যেমন ট্রানজ্যাকশন মোটিভ, ডেইলি ট্রানজ্যাকশনের জন্য ইউ ক্যান হ্যাভ ক্যাশ, আদারওয়াইজ ইউর লিকুইডিটি উইল বি সাফার। দেন ফাইন্যান্সিং মোটিভ, হোয়াট ইজ ইট? ফাইন্যান্সিং মোটিভ হচ্ছে ইমিডিয়েট ফাইন্যান্সিং এর জন্য যদি কোনো প্রয়োজন পড়ে, আমি যেটা বলছিলাম যে সামনে রমজান আসছে, সো আপনাকে ফাইন্যান্সিং এর প্রয়োজন পড়বে, সো ইউ ক্যান হোল্ড ক্যাশ। তারপরে প্রিকশনারি মোটিভ, সে আনসার্টেন কোনো সিচুয়েশনের জন্য আপনি ক্যাশ হোল্ড করতে পারেন। দেন হচ্ছে ইনভেস্টমেন্ট মোটিভ, হচ্ছে টেকিং অ্যাডভান্টেজ অফ দ্য শর্ট টার্ম মার্কেট। হোয়াট ডাজ ইট? শর্ট টার্ম মার্কেট অপরচুনিটি, যেমন ক্যাপিটাল মার্কেট হতে পারে, তারপরে ক্যাপিটাল মার্কেট হতে পারে, দেন সিজনাল মার্কেট হতে পারে। যেমন শীতের, আমরা যদি শীতের পোশাকের কথা বলি, আপনি যদি একটা শোরুম থাকে, আপনি শীতের সিজনে প্রচুর মাল উঠাবেন, সো ইটস এ শর্ট টার্ম মোটিভ। তাহলে শর্ট টার্ম মোটিভের জন্য আমরা কিন্তু ক্যাশ হোল্ড করতে পারি। এখন does this short term holding have any cost? Yes, obviously the short term holding cash has a significant cost, যেমন opportunity cost of investment. What does it mean? আপনি যদি এই টাকাটা আপনি ক্যাশে হোল্ড না করে, এরকম একদম ক্যাশে হোল্ড না করে এটা ব্যাংকে হোল্ড করতেন, তাহলে কি হতো? ব্যাংক থেকে আপনি সার্টেন পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট পেতেন। সো দ্যাট ইজ দ্য অপরচুনিটি কস্ট অফ ইনভেস্টমেন্ট। ক্যাশ হোল্ড গিভস নো রিটার্ন। আসলে ঘরের মধ্যে বা ভল্টে টাকা থাকলে এটা কোনো রিটার্ন দিবে না। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, আমরা বাংলাদেশে আমরা প্রতিদিনের টাকার হিসাব করি যে আমার প্রতিদিন কত টাকা ব্যাংকে আছে এবং তার রিটার্ন কত, এভরিডে হিসাব করি। কিন্তু ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন বা ইন্টারন্যাশনাল ট্রেজারি ফাংশনের ক্ষেত্রে কিন্তু এভরি আওয়ারের হিসাব করা হয়। কি বললাম? এভরি আওয়ারের হিসাব করা হয়, অর্থাৎ সেখানে 1 ঘন্টার জন্য আপনাকে বড় করার সুযোগ থাকে। কিভাবে সেটা আমি একটু পরে বলছি। যেমন আমরা এটাকে বলি নস্ট্রো অ্যাকাউন্ট, ভস্ট্রো অ্যাকাউন্ট, ট্রানজ্যাকশন মেথড। আচ্ছা, লং টার্ম ইম্প্যাক্ট অন বিজনেস স্টেবিলিটি, এটা হচ্ছে যে আপনি আপনার ক্যাশ যদি আপনি ঘরে বসায় রাখেন, তাহলে লং টার্মে আপনি আপনার কম্পিটিটরের কাছ থেকে পিছিয়ে যাবেন, কারণ দে উইল অ্যারেঞ্জ দ্য ফান্ড এফিশিয়েন্টলি, বাট ইউ জাস্ট হোল্ডিং ক্যাশ ইন ইউর হাউস, তাহলে আপনি আপনি বেনিফিট পাবেন না। কস্ট অফ বরোয়িং অফ এক্সেস ক্যাশ, যে ক্যাশটা আমি হোল্ড করে রেখেছি, এই সম পরিমাণ ক্যাশ তো আমি কোথাও না কোথাও থেকে বড় করে এনেছি, সো আমার কিন্তু এটা একটা কস্ট আছে। রিস্ক অফ বিজনেস ফেইলার, আমি যদি বছরের পর বছর এভাবে ক্যাশ আমার ভল্টে রেখে দেই, তাহলে আমার বিজনেসটা ফেল করবে। এখন আসি, এই যে বললাম যে ইন্টারন্যাশনাল ট্রেজারি ট্রানজ্যাকশনের ক্ষেত্রে এভরি আওয়ারের হিসাব করা হয় কিভাবে। যেমন ইফ ইউ থিঙ্ক ইট ইজ বাংলাদেশ, ইউ আর ডুইং বিজনেস ইন বাংলাদেশ, অ্যান্ড আপনার বাংলাদেশে একটা ব্যাংক আপনি ধরেন, হ্যাঁ, ইউ আর এ বাংলাদেশি একটা ব্যাংক, যে কোনো কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশের কমার্শিয়াল ব্যাংক। আপনার এরকম 50টা কান্ট্রিতে আপনার ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে ওর এজেন্ট রয়েছে, যাদের মাধ্যমে আপনি এলসি ব্যবসা করেন, হ্যাঁ, সবার মাধ্যমে আপনার। তো বাংলাদেশি কোনো ব্যাংকে যদি বিদেশি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তাহলে আমরা বলি নস্ট্রো অ্যাকাউন্ট। বিদেশি কোনো ব্যাংকে যদি বাংলাদেশে অ্যাকাউন্ট থাকে, তাহলে বলি ভস্ট্রো অ্যাকাউন্ট, বিওএসটিআর, ভস্ট্রো অ্যাকাউন্ট। এটা ইন্টারন্যাশনালি, আমরা বলি না ইন্টারন্যাশনাল। তাহলে এরকম বাংলাদেশি কোনো ব্যাংকের বিশ্বের প্রত্যেকটা সিভিলাইজড কান্ট্রির সাথে এরকম ব্যাংক অ্যাকাউন্ট থাকে। কি থাকে?
ব্যাংক অ্যাকাউন্ট আর ব্রাঞ্চ থাকে। তো আমরা দেখেছি গ্লোবের বা প্ল্যানেটের 50% ভাগ করা। এখানে যদি রাত 5টা বাজে বা এখানে যদি বিকেল 5টা বাজে, এখানে রাত ভোর 5টা, তাই না? এখানে যদি সকাল 10টা বাজে, তাহলে এখানে সকাল 10টা। তাহলে বাংলাদেশে যখন আমরা অপারেট করছি, আমাকে দেখতে হবে যে আমার এই ব্রাঞ্চে এখন কটা বাজে, এর সাথে এর টাইম গ্যাপ হচ্ছে 1 ঘন্টা। তাহলে এই ব্রাঞ্চে টাকা শর্ট পড়েছে, সো আমার যদি হেডকোয়ার্টার বাংলাদেশে হয়, আমি সরাসরি এখানে হেডকোয়ার্টারে বলবো যে আমার ডলার শর্ট পড়েছে, সো আমাকে ডলার দাও। ও তখন এই ব্রাঞ্চকে বলবে, তুমি পাশের কান্ট্রির ব্রাঞ্চকে সে $500 মিলিয়ন দাও 1 ঘন্টার জন্য। কেন? কারণ 1 ঘন্টা পরে ও আবার যখন 10টা বাজবে সকালে কাস্টমারে টাকা দিবে, ও আবার টাকাটা ফেরত দিতে পারবে। আন্ডারস্টুড? বা কেউ বলল যে এই ব্রাঞ্চে টাকা শর্ট পড়েছে, তখন এর সাথে এর যে টাইম গ্যাপ, ফর এক্সাম্পল টাইম গ্যাপ হচ্ছে 10 ঘন্টা, তাহলে এ হয়তো একে 10 ঘন্টার জন্য টাকা দিবে। কারণ সূর্য ঘুরে এসে যখন ওর বিজনেস সাইকেল শুরু হবে, যখন টাকা আসবে সাথে সাথে ও টাকা আবার ব্যাক করে দিতে পারবে। এভাবে ইন্টারন্যাশনালি হেড অফিস টু এরকম প্রচুর প্রতিদিন কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন, লেন্ডিং বরোয়িং হয়। সেখানে 1 ঘন্টারও জন্য বরোয়িং পাওয়া যায়, লেন্ডিং বরোয়িং করা যায়। দিস ইজ কল্ড ইন্টারন্যাশনাল ট্রেজারি ফাংশন। জাস্ট থিঙ্ক অ্যাবাউট সিটিএনএ, এসসিবির মতো প্রতিষ্ঠান যারা 100-150 কান্ট্রিতে এভাবে ব্যবসা করছে, অ্যান্ড ম্যানেজিং দ্য সেন্ট্রাল ট্রেজারি ফাংশন উইথ এফিশিয়েন্ট ম্যান পাওয়ার। ইউ মে অর মে বি দ্য পার্ট অফ দ্যাট। এবং ওই সমস্ত জায়গায় কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা হিউজ কন্ট্রিবিউশন কাজ করছে তারা। জি, হাবিবুর রহমান বলেন। ওই যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার যখন হবে এক ব্রাঞ্চ থেকে আরেকটা দেশের ব্রাঞ্চে, তখন সেখানে কি ট্রান্সফারের কোনো কস্টিং এড হবে নাকি হবে না? এটা নর্মালি হচ্ছে, আমরা এর পরের চ্যাপ্টারগুলোতে আছে। এটা নর্মালি সুইফট ট্রানজ্যাকশন হয়। সুইফট নাম শুনেছেন? সুইফট হ্যাঁ স্যার। ট্রানজ্যাকশনস। সো সুইফটের মাধ্যমে নর্মালি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো হয়। এখানে দুইটা জিনিস। সুইফট ট্রানজ্যাকশনের কস্টিংটা হয়তো সে $10, কথার কথা, একটা ট্রানজ্যাকশনে পার ট্রানজ্যাকশনে $10। এটা কোনো কস্টিং না, কিন্তু মেজর কস্টিং হচ্ছে এক্সচেঞ্জ রেট। কি বললাম? মেজর ফ্যাক্টর হচ্ছে এক্সচেঞ্জ রেট। ফর এক্সাম্পল, আমি ইন্ডিয়া থেকে অস্ট্রেলিয়াতে টাকা পাঠাবো, তাহলে হোয়াট ইজ দ্য এক্সচেঞ্জ রেট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়ান ডলার অন দ্যাট পয়েন্ট অফ টাইম? ওর ফর এক্সাম্পল, আমি কানাডা থেকে আমেরিকাতে টাকা পাঠাবো। সো ক্যানাডিয়ান ডলার এখন ধরেন 85 টাকা, কিন্তু ইউএস ডলার তো 125 টাকা। সো হোয়াট ইজ দ্য কস্ট বিটুইন সো দিস ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের মেজর ফ্যাক্টর হচ্ছে ফরেন কারেন্সি ফ্লাকচুয়েশন রেট। আন্ডারস্টুড? বুঝতে পেরেছি। এ ওকে, আমি অফিস থেকে ক্লাস নিচ্ছি আপনাদের। সো আফটার 10 মিনিটস অর 15 মিনিটস, 9:15 আমরা একটা ব্রেক নিব, এবং ওই ব্রেকে আমি বাসায় গিয়ে উইল স্টার্ট এগেইন, রাইট? সো লেট আস স্টার্ট দ্য ব্যাংকিং সিস্টেম। হোয়াট ডাজ ইট মিন, দ্য ব্যাংকিং সিস্টেম?
তো আমরা দেখছিলাম যে হোয়াট ইজ ব্যাংকিং সিস্টেম। সো ব্যাংকিং সিস্টেমটা হচ্ছে কি, আমরা বলছি একটা ইকোনমি ব্লাড বা ব্লাড সার্কুলেশনটা হচ্ছে তার মানি সার্কুলেশনের সমান, তাই না? সো ইকোনমিতে একটা মানুষের শরীরে যেমন নির্দিষ্ট পরিমাণ ব্লাড সার্কুলেশন প্রয়োজন পড়ে, না হলে সে বাঁচতে পারে না, তেমনি ইকোনমিতেও তাই মানি সার্কুলেশনটা হচ্ছে মেজর ফ্যাক্টর। তো ব্যাংকিং সিস্টেমটা হচ্ছে তার মূল, মানে আমরা বলি হার্ট। সো অর্থাৎ ট্রানজেকশনের মাধ্যমটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম। তাহলে ব্যাংকিং সিস্টেম ইনক্লুড দ্য প্রাইমারি ব্যাংক অ্যান্ড সেকেন্ডারি ব্যাংক হুইচ আর ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ। এটাকে কি বলি আমরা? ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ, প্রাইমারি ব্যাংক or সেকেন্ডারি ব্যাংক, যেটা ব্লাড সার্কুলেশনের সমান। একটা ইকোনমির ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারি গুলোকে বলা হয় এটার মূল হার্ট, যার মাধ্যমেই ব্লাড সার্কুলেশনটা হয়। সো মানি সার্কুলেশনটা যত স্ট্রং হবে, ট্রান্সপারেন্ট হবে, ক্লিয়ার হবে, তত বেশি ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, রাইট? বাট সেই কান্ট্রি তত বেশি স্ট্রং। আপনি দেখবেন যে আপনি যদি ইউএস এর কথা চিন্তা করেন বা অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন, ওখানে কিন্তু 90%-এর উপরে অল ট্রানজাকশন আর বিং ডান থ্রু ব্যাংকিং চ্যানেল। হ্যাঁ, ইভেন আপনি একটা ফুটপাতে একটা মানে চটপটি খাচ্ছেন কিংবা হচ্ছে একটা ছোট খাবার নিচ্ছেন, একটা ড্রিঙ্ক নিচ্ছেন, সেখানেও কিন্তু আপনার ব্যাংকিং চ্যানেলের মধ্যে ট্রানজেকশন হচ্ছে। সো ওই সমস্ত কান্ট্রিগুলোতে কিন্তু আউট অফ নেট, অর্থাৎ ব্যাংকিং চ্যানেলের বাইরে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হয় না। আর যত বেশি ব্যাংকিং চ্যানেলের ভিতর ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন হবে, তত বেশি ইকোনমি স্ট্রং হবে। ঠিক আছে? এটা রিজন হচ্ছে প্রত্যেকটা ব্যাংকিং চ্যানেলের ট্রানজেকশনের কন্ট্রোল পয়েন্টে এমনভাবে ডিজাইন করা যে গভর্নমেন্টের ওখান থেকে ইনকাম জেনারেট হবেই। আন্ডারস্টুড? সো যত বেশি ব্যাংকিং ট্রানজেকশন বা ব্যাংকিং চ্যানেলে মানি আসবে, তত বেশি। যেমন ইন্ডিয়াতে এটা এখন 57 থেকে 60%, 57 থেকে 60% হচ্ছে টোটাল ব্যাংকিং চ্যানেলের ট্রানজেকশন। বাংলাদেশে কত? ওয়ানলি 12 to 15% ব্যাংকিং চ্যানেলের ট্রানজেকশন হয়। ক্যান ইউ আইডেন্টিফাই দ্য ডিফারেন্স? তাহলে উন্নত কান্ট্রি এবং অনুন্নত কান্ট্রির মধ্যে পার্থক্যটা কিন্তু এখানে। তো হোয়াট আর দ্য প্রাইমারি ব্যাংকস হুইচ আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অ্যাজ দ্য ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়ারিজ? প্রাইমারি ব্যাংক বলতে কি আমরা সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলোকে বোঝাই। রিটেল ব্যাংক মানে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবিএল, এই ব্যাংকগুলোকে বোঝাই। সেকেন্ডারি ব্যাংকটা কি? সেকেন্ডারি ব্যাংক আর অ্যাকচুয়ালি রিলেটেড টু দ্য ইনভেস্টমেন্ট ব্যাংক, চেন ব্যাংক, এই জাতীয় ব্যাংকগুলোতে। ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো কি? ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো বিশ্বের সব থেকে উন্নত কান্ট্রিগুলোতে এই ইনভেস্টমেন্ট ব্যাংকগুলোর ডোমিনেশন বেশি, এই মার্চেন্ট ব্যাংকগুলোর ডোমিনেশনটা বেশি। বুঝতে পারছেন? তাদের এই কমার্শিয়াল ব্যাংক কিন্তু ভেরি লো, অর্থাৎ 4-5টা ব্যাংক দিয়ে তারা কিন্তু কমার্শিয়াল ফাংশন হয়ে যায়, সেবামূলক যে ব্যাংকিংটা, বা বড় জোর 8-10টা ব্যাংক হয়তো বা আছে। কিন্তু এই ইনভেস্টমেন্ট ব্যাংকগুলো মেইন ডোমিনেশন রয়েছে উন্নত কান্ট্রিগুলোতে। তো বাংলাদেশে আমরা দেখি যেগুলো যে পারপাজে এই যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো এসছিল, দিস আর অ্যাকচুয়ালি দ্য ইনভেস্টমেন্ট ব্যাংকিং। কিন্তু বাংলাদেশে এটার প্রপার ডেফিনিশন কিংবা ফাংশনের অভাবে এই পুরো জিনিসটা কিন্তু প্রপারলি ওয়ার্ক করে নাই। মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে তাই। মার্চেন্ট ব্যাংক ওয়াজ অ্যাকচুয়ালি সাপোজ টু ডেভেলপ দ্য ক্যাপিটাল মার্কেট, কিন্তু ক্যাপিটাল মার্কেটটা কিন্তু ডেভেলপ হয় নাই। কেন ক্যাপিটাল মার্কেটটা ডেভেলপ হয় নাই? এই মার্চেন্ট ব্যাংকের যে মেইন ভূমিকা, সেটা কিন্তু ক্যাপিটাল মার্কেট অনুন্নত বা ক্যাপিটাল মার্কেট ইনএফিশিয়েন্ট হওয়ার কারণে মার্চেন্ট ব্যাংকগুলো ফাংশন করে নাই বা করে না। তাহলে আমাদের দুর্বলতা কোথায়? আমাদের দুর্বলতা হচ্ছে আমাদের অনলি 17% বা 15% মতো আমাদের নেটের ভিতর আছে মানি ট্রানজেকশন,
2 নাম্বার হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট ব্যাংকিং গুলো ঠিক মতো কাজ করছে না, পলিসি বা ইয়ার কারণে আমাদের মার্চেন্ট ব্যাংক কাজ করছে না, ওদের ক্যাপিটাল মার্কেট কাজ করছে না, যে কারণে আমাদের ইকোনমি কিন্তু অনেকটাই দুর্বল। Whereas আপনি যদি উন্নত কান্ট্রির সাথে চিন্তা করেন, ইউ উইল গেট দ্য ডিফারেন্ট পিকচার, রাইট? আচ্ছা, এখন আসি তাহলে ব্যাংকিং সেক্টরের ভিতর, এই ব্যাংকিং সেক্টর বা ব্যাংকিং চ্যানেলটা কন্ট্রোল করে কে? ব্যাংকিং চ্যানেলটা কন্ট্রোল করে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, কারণ এটা সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে, রাইট? আচ্ছা, ব্যাংকিং সেক্টর যদি সেন্ট্রাল ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত বা কন্ট্রোল হয়, তাহলে তার নিশ্চয়ই বিভিন্ন স্ট্র্যাটেজি রয়েছে, পলিসি রয়েছে। সো যেমন আমরা যদি বলি মানিটারি পলিসি, আপনারা পত্রপত্রিকা, টিভি চ্যানেল কিংবা হচ্ছে রেডিওতে দেখতে পাবেন হোয়াট ইজ দ্য মানিটারি পলিসি। মানিটারি পলিসিতে আমরা দেখেছি সেন্ট্রাল ব্যাংক এবং কারেন্সি বোর্ড মানে আমাদের এখানে এনবিআর, কিন্তু এখানে আমাদের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকই কাজ করে, কারেন্সি বোর্ড হিসেবে সেপারেট বোর্ড রয়েছে, এনবিআর ইজ ডিফারেন্ট। তো মানিটারি পলিসিটা সেন্ট্রাল ব্যাংকের একটা পলিসি, যেখানে প্রত্যেকটা 6 মাসের জন্য কি, অর্থাৎ এমপিএস মানিটারি পলিসি স্টেটমেন্ট H1 মানে ফার্স্ট হাফ, এমপিএস H2 মানিটারি পলিসি স্টেটমেন্ট হাফ টু মানে কি, জুলাই থেকে ডিসেম্বর, আর জানুয়ারি থেকে জুন। তো আমরা খেয়াল করব প্রত্যেকটা বছরের জানুয়ারির 15 তারিখে এবং জুনের 15 তারিখে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর মানিটারি পলিসি স্টেটমেন্ট আকারে একটা গাইডেন্স দিয়ে দেয়, পাবলিকলি, মিডিয়াতে, পত্রপত্রিকায়, টিভি চ্যানেলে। সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয় বা গভর্নর বলে দেন what will be the next 6 months of this country, what will be the economic scenario, what will be the interest rate, what will be the treasury bill bond rate, what will be the interbank transaction rate, what will be the borrowing rate, lending rate range, etc. নেক্সট 6 মাসের মধ্যে এক্সপোর্ট কি হবে, ইম্পোর্ট কি হবে, আমাদের যে ফরেন লোন নেওয়া আছে সেটার পেমেন্ট কত হবে, কি রকম হবে, মানিটারি সিচুয়েশন কি টাইটার হবে না ফ্লেক্সিবল হবে, সব কিছু কিন্তু এই MP H1 অ্যান্ড MP H2-তে দেওয়া থাকে। আপনারা গুগল করবেন, দেখবেন বাংলাদেশ সরকারের মানিটারি পলিসি স্টেটমেন্ট হাফ H1 অ্যান্ড H2 পেয়ে যাবেন। সো এটা পড়লে বুঝতে পারবেন যে জানুয়ারি 15 তারিখে যখন এটা ছাড়া হয় ফর নেক্সট 6 মান্থস, প্রত্যেকটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কিন্তু এই জিনিসগুলো পড়তে হয়। কেন পড়তে হয়? তারা তাদের ফার্মের কার্যক্রম, ক্লায়েন্টের কার্যক্রম হোক, কিংবা যে জব হোল্ডার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছে তার নিজের জবকে হ্যান্ডেল করার জন্য হোক, এই মানিটারি পলিসি স্টেটমেন্ট কিন্তু পড়তেই হয়। এই জন্য আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা আমরা কিন্তু ডক্টরদের মতো সারা জীবন পড়তে হবে। আপনাকে নতুন নতুন জিনিস আসবে, নতুন নতুন জিনিস পড়তে হবে, প্রতি বছর আইন আসবে, আইন পড়তে হবে, অর্থাৎ লয়ারদের মতো আপডেটেড থাকতে হবে আপনাকে, রাইট? সো এটা আমরা দেখবো যে কি কি থাকে। আমি তো আপনাকে মানে 1 মিনিট 2 মিনিটের মধ্যে ডিসকাশন করলাম, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাজ বিন রিটেন ইন দ্য MPSS 1 H2, what does it mean, how they indicate for our economic condition, how they predict our future economic system, etc. Understood? তাহলে এটা গেল মানিটারি পলিসি। হোয়াট ইজ ফিসকাল পলিসি? ফিসকাল পলিসিটা হচ্ছে আমরা প্রতি বছর জুলাই থেকে জুনের যে ফাইন্যান্স অ্যাক্ট দেখি, ট্যাক্স দেখি, এবং ট্যাক্স অ্যাক্ট বা ফাইন্যান্স অ্যাক্ট, ইট ইজ অ্যালাইন্ড উইথ দ্য ন্যাশনাল বাজেট। আমরা এটাও দেখেছি, তাই না? কবে হয় ন্যাশনাল বাজেট? জুনের 6 তারিখের মধ্যে। এবং
জুলাইয়ের 6 তারিখের মধ্যে এটা পাস হয়ে যায় ক্যাবিনেটে, তাই তো? তো প্রতি বছর জুনের 6 তারিখে যখন বাজেটটা ছাড়া হয় তখন ট্যাক্স আইনটার যত পরিবর্তন আছে সবগুলো ছাড়া হয়, এবং গভর্নমেন্টের স্পেন্ডিং কত হবে, গভর্নমেন্টের ইনকাম কত হবে, বোরিং কত হবে, ওই যে একটু আগে বলতেছিলাম যে 7 লক্ষ কোটি টাকার মধ্যে 5 লক্ষ কোটি টাকা হচ্ছে ইন্টারনাল সোর্স অফ রেভিনিউ, এবং গভর্নমেন্ট কোন কোন খাতে কত টাকা ব্যয় করবে, কত পার্সেন্ট ব্যয় করবে সামরিক খাতে, এডুকেশন, হেলথ অ্যাটসেট্রা, এই পুরো বাজেটে থাকে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি ফিসকাল পলিসি, ন্যাশনাল বাজেট অ্যান্ড ট্যাক্স ল, দিস ইজ কল্ড ফিসকাল পলিসি। আর এইটা হচ্ছে ইকোনমিক ইন্ডিকেটরস বাই বাংলাদেশ ব্যাংক। তাহলে এটার স্টেক হোল্ডার কে? এনবিআর। হুম, এটা হচ্ছে এনবিআর। এটার স্টেক হোল্ডার কে? সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক। আন্ডারস্টুড? মনে থাকবে? কি মনে থাকবে তো? আচ্ছা জি স্যার, স্যার। মনিটারি পলিসি যেটা আছে এটা কি ধরেন এক্সিস্টিং কোনো লং টার্ম লোন আছে, এটাকে তো কোনোভাবে ইম্প্যাক্ট আনবে না? আনতে পারে, আনতে পারে, কারণ ধরেন আমি একটা প্রতিষ্ঠানে দায়িত্বে আছি, ধরেন গ্রুপ সিএফও। এখন আমার দেখা যাচ্ছে আমার ফরেন লোন নেওয়া আছে 100 কোটি টাকা, ঠিক আছে? এখন ফরেন লোন যে রিপেমেন্ট করি সেটার রেট হচ্ছে 122 টাকা ধরে আমি রিপেমেন্ট করে যাচ্ছি, ডলার। ফরেন লোন কিসে নেওয়া? ডলারে না? জি স্যার। কিন্তু 2026 সালের MPH 1-এ গিয়ে আমি দেখলাম গভর্নর একটা ইন্ডিকেশন দিল যে আগামী 6 মাসের মধ্যে ডলার রেট বেড়ে হয়ে যাবে 45 টাকা, 145 টাকা। আমার কি কোনো ইম্প্যাক্ট আছে? Yes, কস্টিং ইম্প্যাক্ট, বেড়ে যাবে। ইম্প্যাক্ট আছে, তার মানে আমার কি কস্টিং বেড়ে যাবে না? ইয়েস স্যার। তখন আমাকে কি করতে হবে? তখন সিএফও হিসেবে আমাকে চিন্তা করতে হবে আমি কোনো ব্যাংকের সাথে হেজিং অ্যারেঞ্জমেন্টে যাইতে পারি কিনা। বোঝা গেছে? সাথে সাথে একটা ব্যাংকে গিয়ে আমি চুক্তি করে ফেললাম যে আগামী 6 মাসে যত পেমেন্ট হবে আমি আপনার ব্যাংক থেকে 125 টাকায় নিব, ঠিক আছে? চুক্তি করে ফেললেন, হেজিং করে ফেললেন। তার মানে কি ও 22 টাকায় দিলে তো চুক্তি করবে না, কারণ ও তো বর্তমানেই 22 টাকায় বিক্রি করছে। কিন্তু যখন 3 টাকা দরে বেশি দিয়ে আপনি ব্যাংকের সাথে চুক্তি করলেন, তখন ব্যাংক রাজি হয়ে গেল। ব্যাংক বলল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে 27 টাকা করে দিব, আপনিও রাজি হয়ে গেলেন। হয়ে তখন কি হলো? আপনি এই যে 145 টাকার রিস্কটাকে মিনিমাইজ করে ফেললেন। বুঝছেন? সো জি স্যার। এরকম, দিস ইজ এন এক্সাম্পল আর কি। কিন্তু লোকাল যদি হয় তাহলে সেটা যেভাবে থাকবে সেভাবেই থাকবে। না, লোকাল ধরেন, লোকাল আপনি 500 কোটি টাকা নিয়েছেন কোনো ব্যাংক থেকে। এখন এই লোনের ইন্টারেস্ট ছিল হচ্ছে 9%। এখন গভর্নর বলে দিল আগামী 6 মাসের মধ্যে লোনের রেট বাড়তে 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 এটা হয়ে যেতে পারে 12.5। কস্টিং বেড়ে যাবে না আপনার? বাড়বে তো? ইয়েস স্যার, বাট তখন আমার সাথে তো কন্ট্রাক্ট হয়েছে 9%। হ্যাঁ, না, এটা বাড়তে পারে কেন? প্রত্যেকটা বড়োইং এ একটা ক্লজ থাকে, মনে রাখবেন, ইন্টারেস্ট রেট আর ভ্যারিয়েবল, ইট ক্যান বি চেঞ্জড বাই দ্য লেন্ডার বেসড অন দ্য সিচুয়েশন। লেন্ডিং এ কিন্তু এই ক্লজটা থাকেই ব্যাংকের, বুঝতে পারছেন? জি স্যার। সো এটা সবসময় চোখ কান খোলা রাখতে হয়। একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মানে হচ্ছে আপনাকে চোখ কান সব খোলা রাখতে হবে, মার্কেট বুঝতে হবে, ঠিক আছে? আন্ডারস্টুড? তো এখন বাজে 8টা 50, আমরা we may have now a break, and after break around 9:10 or 9:20 we'll start, হ্যাঁ? ঠিক আছে? Understood? Can we have a break now? Yes, sir. Okay.